আদ্র ভাই কি করছো? ছাড়ো, সবাই দেখে ফেলবে। চুপ, আদর করতে দে তো। রুমে বসে বসে বিয়ের জন্য তৈরি হচ্ছিল মায়রা। তখনই কেউ তার রুমে প্রবেশ করে ধাম করে দরজাটা লাগায়। আয়নাতে সেই ব্যক্তির চেহারা দেখে তো মায়রার চক্ষু চড়ক গাছে, হাত পা প্রচণ্ড পরিমাণে কাঁপছে। তার সাথে চোখ মেলাতে পারছে না, তাই মাথা নিচু করে রেখেছে। লোকটি ধীর পায়ে এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এতে তার গরম নিঃশ্বাস মায়রার ঘাড়ে আশ্রে পড়তেছে। তার চাপদারির স্পর্শে কেঁপে উঠছে মায়রা। লোকটি মায়রাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলেন। এতে কাঁপাকাঁপিটা যেন মেয়েটার দ্বিগুণ হয়ে গেল। চোখ বন্ধ মেয়েটার, তাকানোর সাহস নেই। তিনি আলতো করে তার ঘাড়ে ঠোঁট স্পর্শ করান। এবার যেন মায়রার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। সে অনেক কষ্টে গলা থেকে শব্দ বের করে তাকে বলে ছাড়তে। মায়ের কথাটা হয়তো লোকটির কান পর্যন্ত পৌঁছায়নি, আর পৌঁছাবেই বা কী করে। সে নিজেই তার কথাটা শুনতে পায়নি, মনে মনে বলেছে, কিন্তু তাকে সামনে বলার সাহস তা নেই। এমনিতেই প্রচুর কষ্ট দিয়েছে তাকে। তিনি মায়রাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ঘাড়ে নিজের মুখ গুজে দিলেন। সে আবার সাহস করে তার মুষ্ঠবদ্ধ হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তিনি বলেন, ভুলেও হাত ছাড়ানোর চেষ্টা করবি না মায়েরা, এর ফল ভালো হবে না। তার হুমকি স্বরূপ কথাটা কাঁপিয়ে দিল মায়রাকে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এখন যদি কান্না করে তাহলে আদ্র ভাইয়ের হাতে সেই বিখ্যাত চর খেতে হবে নিশ্চিত। তাই কিছু বলল না, মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। তিনি এবার গম্ভীর কণ্ঠে বললেন, আমার মানা করা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছিস কোন সাহসে? মায়ের এমন নীরবতা হয়তো তার ভালো লাগেনি, তাই তিনি তাকে ধমকে বললেন। কথা কানে যায় না? বোবা হয়ে গেছিস তুই? তার ধমক শুনে ফুপিয়ে কান্না করে দিল মায়রা। কান্না করবি না একদম, না হলে ঠাটিয়ে একটা চড় মারবো। মায়রা এবার রেগে ওনাকে বলল, হ্যাঁ, পারবেনি তো, শুধু চট থাপ্পড় মারতে। একটু সফট ভাবে কথা বলা যায় না? তিনি এবার মায়রাকে তার বুকে জড়িয়ে নিলেন। কেন যেন খুব অস্বস্তি হতে লাগলো মায়রার। আবারও তার স্পর্শে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল মেয়েটার। আজ এবার একটু নরম সুরে বললেন, আমার কথা কেন শুনিস না তুই? কেন বুঝিস না অতিরিক্ত চাই তোকে সবসময়? আমার কথা অমান্য করতে তোর ভালো লাগে না? মায়রা কিছু বলল না, কি বলা উচিত সে জানে না। তিনি এবার মায়রাকে নিজের বুক থেকে উঠিয়ে কপালে একটা চুমু দিলেন। মায়ের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বিয়ের সাজ তুলে ফেল, তোকে বিয়ের সাজে দেখার অধিকার শুধু আমার। বলেই তিনি গটগট করে চলে গেলেন। মায়েরা তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এতটুকু বুঝতে পারলো এবারও তার বিয়েটা হচ্ছে না। প্রত্যেকবারের মতো এবারও তার বিয়েটা ভেঙে গেল। তার কারণ একটাই, আদ্রর অতিরিক্ত চাওয়া। অন্ধকার ছাদে এক কোণে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে মায়েশা। আজ কেন যেন ও নিজেকে প্রচুর অসহায় লাগছে। মায়েশার হাতে প্রেগনেন্সির ফাইল। আজই পরীক্ষা করিয়ে জানতে পারলো ও মা হতে চলেছে বিয়ে ছাড়া। কিন্তু মায়েশার অনাগত বাচ্চার বাবা একটু আগে মায়েশাকে ফোন করে রিজেক্ট করে দিয়েছে। বড্ড অসহায় লাগছে ওর, কি করবে জানা নেই ওর। এসব চিন্তার মাঝেই কেউ মায়েশার ঘাড়ে হাত রেখে বলে, মাইশা, এত রাতে ছাদে কি করছিস? আজ যে মায়রার বিয়ে, খবর আছে তোর? মায়েশা পেছনে তাকিয়ে দেখে আয়ান দাঁড়িয়ে। জলদি করে নিজের চোখের পানি মুছে ফেলে মায়েশা। ছাদে অন্ধকার থাকার ফলে আয়ান মায়েশার চোখের পানি দেখতে পায়নি। মায়েশা নিজেকে সামলিয়ে বলে, কিছু না ভাইয়া, আসলে খুব গরম লাগছিল তাই ছাদে এসেছিলাম, যদি একটু বাতাস পাওয়া যায়। আয়ান হালকা হেসে বলে, ও আচ্ছা, তুই মায়রার কাছে যা, ওর যদি কোনো দরকার হয়। হ্যাঁ, যাচ্ছি। মায়েশা নিচে চলে যায়। আয়ান কালো কুচকুচে আকাশের দিকে তাকিয়ে বলে, পৃথিবী এমন কেন? যাকে চায় তাকে পায় না, যাকে চায় না সে বারবার কাছে আসে। কেন যে তাকে অতিরিক্ত চায়? এই অতিরিক্ত চাওয়াটা যে খুব খারাপ। কথাগুলো বলে কান্না করে দেয় আয়ান। যদিও ছেলেদের অত সহজে কাঁদতে নেই, তবে আজ খুব করে কাঁদতে ইচ্ছে করছে আয়ানের। বিয়ের সাজ তুলে একটা নর্মাল ড্রেস পরে নিচে এলো মায়রা। এতক্ষণে শিওর আদ্র ভাইয়া তার বিয়েটা ভেঙে ফেলেছে। ভেতর ভেতরে খুব খারাপ লাগছে তার, তাও কিছু করেনি। নিচে নেমে দেখে আদ্র ভাইয়া সোফায় বসে ফোন টিপছে, আর তার মা শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদছেন, হয়তো মায়রার বিয়ে ভেঙে যাবার ফলে। এই পরিস্থিতি দেখে সামনে যাওয়ার সাহস হলো না আর। সে ফিরে চলে যাচ্ছিল, তখনই দাদুমণি তাকে গম্ভীর স্বরে ডাক দিয়ে বলে, মায়েরা, ওইদিকে কই যাচ্ছ? এখানে এসো, আমরা তোমারই অপেক্ষা করছিলাম।
দাদুর কথা শুনে এক ঢোক গিলল সে। তাদের বাড়িতে সবাই দাদুমণিকে খুব ভয় পান। অনেক স্ট্রিট মহিলা হচ্ছে এই দাদুমণি। সে গুটি গুটি পায়ে দাদুমণির কাছে গিয়ে বলল, দাদুমণি কিছু বলবে? আমার পাশে বসো। মাইরা দাদুমণির পাশে বসতে যাবে, তখনই খেয়াল করলো সে যদি এখন দাদুমণির পাশে বসে তাহলে নিশ্চিত আদ্র ভাইয়ের সাথে তার ছোঁয়া লাগবে। আর সেই কাঁপাকাঁপি, তখন দাদুমণি কি যে বলবে জানে না। মাইরা অসহায় চোখে আদ্র ভাইয়ের দিকে তাকালো। তার দৃষ্টি হয়তো তিনি বুঝতে পারলেন, তাই তিনি বলেন, দাদি, আমি বাইরে যাচ্ছি, কাজ আছে। না আদ্র, তুমি আমাদের ফ্যামিলির বড় ছেলের মধ্যে একজন, তোমার দায়িত্ব এখানে বেশি, তাই তোমারও কথাগুলো শোনা উচিত। আদ্র ভাইয়া দাদুমণির কথা শুনে বসে রইলেন। মাইরা আর কি করবে, ওখানেই বসতে হলো। বসার পর দাদুমণি ওকে উদ্দেশ্য করে বললেন, দেখো মায়েরা, এই নিয়ে মোট 2 বার তোমার বিয়ে ভেঙে গেল। এখন এটা নয় যে আমরা তোমাকে দোষারোপ করছি। আমি জানি আমার নাতনি কোনো খারাপ কাজ করেনি, তাই এখন বলছি এসব বিয়ে চিন্তা বাদ দিয়ে পড়াশুনো করো মন দিয়ে। আমাদেরই দোষ তোমাকে এত তাড়াতাড়ি বিয়ের চাপ দেওয়ার উচিত হয়নি। দাদুমণির কথায় মায়েরা সহ বাড়ির সবাই যতদূর সে ভেবেছিল এখন হয়তো দাদুমণি তাকে বকা দিবে, বাট দাদুমণি তো উল্টো সান্ত্বনা দিচ্ছে। হাউ! আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো তার ঠোঁটে রহস্যময়ী হাসি। আচ্ছা, বাই এনি চান্স এটাতে আদ্র ভাইয়ের কোনো কারসাজি নেই তো? মায়ের ভাবনার মাঝে আদ্র ভাইয়ের সবার আড়ালে তার কানে ফিসফিস করে বলে, রাতে ছাদে আসবি, দেরি হলে কিন্তু আমি তোর রুম থেকে কোলে করে তুলে আনবো। আদ্র ভাইয়ের কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকালো সে। আমার পক্ষে আসা সম্ভব না। যদি কেউ দেখে তাহলে কি ভাববে? কে কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না। তোকে আসতে বলেছি, আসবি, না হলে। আসবো আমি। মায়ের উত্তর পেয়ে তিনি উঠে দাঁড়ালেন। তারপর বড় মা মানে আদ্র ভাইয়ের মাকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, আসতে রাত হবে, অনেক কাজ জমে আছে, 3 দিন যাইনি, তুমি আমার জন্য অপেক্ষা করো না। তারপর তিনি মায়ের দিকে তাকিয়ে বললেন, মায়েরা তো আছেই, ও তো বেশ রাত পর্যন্ত পড়ে, ওর থেকে চেয়ে নিব, কিছু লাগলে তুমি ঘুমিয়ে পড়িও। মায়েরা অসহায় চোখে আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, এই লোকটা কেন আমাকে অতিরিক্ত জ্বালায়? কেন? আমি এর থেকে দূরে থাকতে চাই, আর ইনি আরো কাছে আসতে চায়। অসহ্যকর লোক একটা। আদ্র ভাইয়ের কথা শুনে বড় মা বললেন, এখন কিছু খেয়ে যা, সকালে তো কিছু খাসনি। সমস্যা নেই, স্টেশনে গিয়ে খেয়ে নিব। বলেই বেরিয়ে যায় আদ্র ভাইয়া। আগে থেকেই পুলিশের ইউনিফর্ম পরে রেডি ছিল। আদ্র পেশায় একজন পুলিশ অফিসার, যদিও এখন এসপি, কিন্তু বাড়ির কেউ চায়নি সে পুলিশ অফিসার হোক। ওর বাবা আর মায়ের বাবা একজন বিজনেসম্যান, দেশে বিদেশে বেশ খ্যাতি আছে তাদের। সবাই চেয়েছিল আদ্র একজন সফল বিজনেসম্যান হোক, কিন্তু এই খারুসের কি হয়েছে কে জানে, সে পুলিশ হবেই বলে জিদ ধরেছিল, তাই তার জিদের কাছে সবার হার মানতে হলো। 10-12 জন গার্ড মিলে একটা ছেলেকে ধরে নিয়ে এসে একটা লোকের পায়ের কাছে ছুঁড়ে মারল। লোকটি ছেলেটির চুলের মুঠি ধরে উঁচু করে বলে, সাহস কিভাবে হয় তোর ওই মেয়েকে গুলি করতে চাস? ছেলেটি ব্যথায় ডুকরিয়ে ওঠে। ছেলেটি বলে, বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই, আমার একজন কইছিল মাইয়াডারে মারতে। ছেলেটি রেগে জিজ্ঞেস করে, কে? আদনান মাহমুদ। লোকটি রেগে জিজ্ঞেস করে। ছেলেটি বলা নাম শুনে লোকটি হিংস্র রূপ ধারণ করে, এতটাই হিংস্র যে তাকে দেখলে যে কোনো দুর্বল হার্টের মানুষ সাথে সাথে হার্ট অ্যাটাক করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। লোকটি পাশে থাকা রিভলভার দিয়ে ছেলেটির বুক বরাবর 10টা গুলি করে। তারপর সেই ক্ষত স্থানে মরিচের গুঁড়ো দিয়ে পাগলের মতো হাসতে থাকে। গার্ডগুলো ভয়ে থরথর করে কাঁপছে। বিকেলবেলা মেডিকেলের বইগুলো নিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করছে মায়েরা। কালই ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে এসেছিল সে। ক্লাস শুরু হবে আরও 1 সপ্তাহ পর। সে পড়ছিল, তখনই দরজায় নক পড়ে। তাকিয়ে দেখে আজিতা আপু 2টো চায়ের কাপ নিয়ে মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে। মায়েরা হালকা হেসে বলে, বাহ, আজ দেখি বিদ্যাসাগর নিচ থেকে আমার রুমে আসলো। তোর দেখা তো আর পেলাম না আমার রুমে, তাই নিচ থেকে আসলাম। তা কি করছিলি? এই তো বই নিয়ে একটু গবেষণা।
আদ্রিতা আপু হচ্ছে আদ্র ভাইয়ের বড় বোন। আদ্ররা 3 ভাই বোন। আদ্রিতা আপু, আদ্র ভাইয়া আর মাইশা, তারা হচ্ছে মায়রার বড় চাচ্চুর সন্তান। মায়রার বাবা হচ্ছে ছোট। ওরা 2 ভাই বোন, মায়রা আর আয়ান। আদ্রিতা আপুর সাথে কথা বলার সময় আপু এক পর্যায়ে বলে, আচ্ছা মায়েরা, জানিস তোর বিয়ে কিভাবে ভেঙেছে? না তো। তোর বিয়ে ভেঙেছে না, কেউ ভাঙিয়েছে। মায়রা অবাক হয়ে গেল আপুর কথায়। আচ্ছা, আপু কি সব জানে? তোর বিয়ে আদ্র ভেঙেছে রে মায়েরা। ভাই আমার তোকে অনেক ভালোবাসে। মায়রা আপুর কথায় টাসকি খেলাম। মনে মনে ভাবলো, তার মানে আপু সব জানে। আপু তুমি? আমি এসব অনেক আগে থেকেই জানি, কিন্তু কিভাবে? সেটা আপাতত বলা যাবে না। আপু চলে গেল আর মায়রা তার যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এরা ভাই বোন দুটোই একরকম, রহস্যে ভরা। রাতের বেলা মায়ের আস্তে করে পা টিপে টিপে ছাদে যাচ্ছে। একটু আগেই ফোনে মেসেজ দিয়েছিল আদ্র ভাইয়া ছাদে আসতে। এক প্রকার বিরক্ত লাগছে তার। এই লোকটার জন্য জীবনটা শেষ আমার। কবে যে মুক্তি পাবো আল্লাহ জানে। ছাদে এসে আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। সে আস্তে করে ছাদের দরজাটা চাপিয়ে আদ্র ভাইয়ার নাম ধরে ডাক দেয়। তৎক্ষণাৎ কেউ তার মুখ চেপে ধরে পাশের দেওয়ালে চেপে ধরে। সে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। যখন কারো গরম নিঃশ্বাস ওর মুখে পড়ছিল তখন খুব অস্বস্তি হচ্ছিল। কিছুক্ষণ পর তার নাকে সেই চিরচেনা স্মেল আসে। যতটুকু মনে পড়ে এই পারফিউম আদ্র ভাইয়া ইউজ করে। তার পছন্দের পারফিউম এটা। সে ধীরে ধীরে চোখ খুলে দেখে আদ্র ভাইয়া চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে। তার এমন তাকানোর মানে মায়ের বোধগম্য হলো না। মায়েরা তাকে জিজ্ঞেস করলো, আদ্র ভাইয়া? আর কিছু বলতে পারল না মায়েরা। তার আগেই তিনি ওর ঠোঁট আঁকড়ে ধরে খুব রুডলি কিস করতে থাকে। তার এহেন কাণ্ডে মায়েরা স্তব্ধ, হাত পা প্রচণ্ড কাঁপছে। কিছুক্ষণ পর তিনি নিজ থেকে ওকে ছেড়ে দিয়ে বললেন, নেক্সট টাইম ভাইয়া বলার আগে এটার কথা মনে করবি। মায়েরা ঠোঁটে স্লাইড করে কথাটি বলল আদ্র ভাইয়া। তারপর নিজের ঠোঁট মুছতে মুছতে ছাদের এক কর্নারে চলে গেলেন। মায়ের এখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকার নিস্তব্ধ শহর, চারিদিকে কুয়াশা পড়েছে। সেই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে মায়েরা। শুধু মায়েরা না, আদ্র ভাইও দাঁড়িয়ে আছে। সে যে ওর ঠোঁটে অবৈধভাবে কিস করে আকাশের দিকে তাকিয়ে আছে তার আর খবর নেই। এবার আর চুপ থাকতে পারল না। আদ্র ভাইকে জিজ্ঞেস করলো, আপনি আমার ঠোঁটে কিস করলেন কেন? কিছুটা রাগান্বিত স্বরে বলো, যাতে একটু হলো ভয় পেয়ে উত্তরটা দেয়। ওর প্রশ্নটা শুনে তার কোনো পরিবর্তন হলো না। কিছুটা মন খারাপ হলো ওর, কারণ তিনি কখনোই ওর কোনো প্রশ্নের উত্তর দেন না। বিরক্তিকর লোক একটা। মায়েরা চলে যাচ্ছিল, তখনই পিছন থেকে আদ্র ভাইয়া তার হাত ধরে বলে, তোর ঠোঁটে অবৈধভাবে টাচ করার ইচ্ছে আমার ছিল না, বাধ্য হয়েছি। আর কখনো যেন তোকে আমাকে ভাইয়া বলে ডাকতে না দেখি। তার কথাই বেশ অবাক হলো মায়েরা। তাকে জিজ্ঞেস করলো, আপনাকে ভাইয়া ডাকবো না তো কি বলবো? তাছাড়া বাড়ির সবাই বা কি বলবে? আপনি তো আমার অনেক বড়, নাম ধরে ডাকলে কেমন দেখায়? মাত্র 9 বছরের বড় আমি তোর, আর নাম ধরে তো আর ডাকতে বলছি না। আপনি করে ডাকবি তাহলেই চলবে, কিন্তু ভাইয়া কখনোই না। আদ্র ভাইয়ের কথাই কিছুটা রাগ হলো মায়েরার। সে তাকে বলল, কেন ভাইয়া ডাকলে সমস্যা কি? আমি তো আপনার কথাটা বলতে যাবে তার আগে তিনি ওর ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, হুশ, তুই আমার বোন কখনই না। আমার নিঃশ্বাস তুই, আমার অক্সিজেন তুই, আমার বউ তুই। তার কথায় কিছুটা ঝটকা খেলো মায়েরা, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিল। তিনি ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বললেন, আজকে শেষ, এরপর আর কখনো বৈধ অধিকার ছাড়া তোকে টাচ করব না। মায়েরা তার কথা শুনে মনে মনে বলে, সেটা হয়তো কখনোই হবে না আদ্র ভাইয়া, কারণ আমি চাই না অন্য কারোর ভালোবাসার মানুষ আমার স্বামী হোক। আপনি অন্য কারো, আমার না। কথাগুলো বলে আউড়িয়ে চোখ থেকে মায়ের পানি গড়িয়ে পড়ল। সাথে সাথেই মুছে নিল, কারণ এটা যদি আদ্র ভাইয়া দেখে তাহলে খবর আছে। তিনি এরকমই, চোখের পানি সহ্য করতে পারেন না। আদ্র ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখলো মুখটা কেমন যেন শুকিয়ে আছে। তখনই মনে পড়ল আদ্র ভাইয়া সকালে না খেয়ে বের হয়েছিলেন, আর বাইরে কিছু খেয়েছেন বলে মনে হয় না, কারণ তিনি খুবই রুচিবাহী মানুষ। মায়েরা তার কাছে এগিয়ে এসে বলল, আপনি তো সকালে কিছু খাননি, এখন একটু খেতে দেই। তুই খাবার রেডি কর, আমি আসছি।
আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, বাইরে খুব ঠান্ডা, খাবার ঠান্ডা হয়ে যাবে। হুম। ছাদ থেকে নেমে এলো মায়রা। টেবিলে থাকা খাবারগুলো চটপট করে ওভেন থেকে গরম করে প্লেটে পেরে নিল। কিছুক্ষণ পর আদ্র ভাইয়া নেমে আসলেন। তার চোখ দুটো বেশ লাল হয়ে আছে, হয়তো ঠান্ডার জন্য। তিনি এসে চেয়ারে বসতে বসতে মায়রাকে উদ্দেশ্য করে বললেন, বাসার সবাই খেয়েছে? হুম। তুই খেয়েছিস? মায়রা কি বলবে বুঝতে পারছিল না, কারণ সে এখনো খায়নি। আর এটা যদি আদ্র ভাইয়া জানে, নিশ্চিত বকে খেতে হবে। তাই মিথ্যা করে বলল, হ্যাঁ খেয়েছি। আমার সাথে মিথ্যা বলিস কোন সাহসে? মায়রা ভয় পেল কিছুটা, তারপর নিজেকে সামলে পড়ল। মিথ্যা বলতে যাব কেন? একদম চুপ। আমি জানি তুই যখন মিথ্যা বলিস তখন নিজের হাতের আঙ্গুল মোস্টামোস্টি করিস। অ্যান্ড নাও তুই এটাই করছিস। আদ্র ভাইয়ের কথা শুনে মায়েরা চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেল। মনে মনে ভাবল, উনি এত ছোট্ট একটা জিনিসও খেয়াল করেন। আল্লাহ, আগে জানলে আরও খেয়াল রাখতাম। মায়েরা চুপ থাকা দেখে উনি আবার ধমক দিলেন, কি হলো বল, মিথ্যা বলছিস কেন? সরি, আর এমন হবে না। নেক্সট এমন হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিব, অসভ্য মেয়ে। মায়েরা মনে মনে তাকে হাজারটা গালি দিল। তখনই হাতে টান অনুভব করে। সামনে তাকিয়ে দেখে আদ্র ভাইয়া টান মেরেছে। তিনি ওকে টান দিয়ে পাশের চেয়ারে বসায়। সে হকচকিয়ে পড়ল। কি হয়েছে? এখনই আমার সামনে খাবার কমপ্লিট কর। আমি পরে খেয়ে নিব, প্রমিস। যেটা বলছি সেটা কর। কি আর করার, তার সামনে বসেই খেতে হচ্ছে। আগে জানলে তখনই খেয়ে নিত। আর চোখে তার দিকে তাকিয়ে দেখে তিনি মিটমিট করে হাসছেন। অবাক হলো কিছুটা, কারণ তিনি খুব কম হাসেন। সবসময় গম্ভীর ফেস নিয়ে ঘুরে বেড়ান। মায়েরা মনে মনে বলল, আমাকে চাপে ফেলে হাসা হচ্ছে, তাই না? ভালো হবে না তোর, বজ্জাত লোক একটা। খাবার শেষ করার পর বড় বড় পা ফেলে নিজের রুমে চলে আসলো মায়েরা। রুমে এসে বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। কেন জানি আদ্র ভাইয়াকে দেখলে ওর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তার জন্যই তো সবসময় তার থেকে দূরে দূরে থাকে। কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত তার সামনাসামনি হয়ে যায়, যেমনটা আজকে। যদিও বেশিরভাগ সময় আদ্র ভাইয়ের ডাকার কারণে তার সামনে যেতে হয়। মায়েরা বেডে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ল। হাত পা প্রচণ্ড কাঁপছে। কেন কে জানে, আদ্র ভাইয়ের কারণে নাকি ঠান্ডার কারণে জানা নেই ওর। তবে এমন একটা ঘুম দরকার, গভীর ঘুম। সকালবেলা সকাল সকাল বেশ হইচইতে ঘুম ভেঙে গেল। রুম থেকে বাইরে গিয়ে দেখে ওদের বাড়িটাকে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। মা, বাবা, বড় চেঁচা, বড় চাচি সহ সবাই ব্যস্ত। কিন্তু এত কিসের ব্যস্ততা তাদের? আর আজকেই বা কি যে বাড়ি ডেকোরেশন করা হচ্ছে? তখনই দেখলো তার মেঝো চাচুর ছেলে সাদাব ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ফুল নিয়ে যাচ্ছে। মায়েরা তাকে ডেকে বলল, ভাইয়া আজকে কি বাসায় কোনো ফাংশন? মায়ের কথা শুনে তিনি এমন একটা রিয়াকশন দিলেন যেন সে কোনো এক বড় পাপ করে ফেলেছে। মায়েরা তাকেই বলল, কি হলো ভাইয়া? তুই সত্যি জানিস না? আরে না, প্লিজ বলো না আজ কি। আদ্রিতার এঙ্গেজমেন্ট আজকে, ভুলে গেছিস নাকি? আপু যে চাকরি পেয়েছে। মায়েরা মাথা চাপিয়ে অপরাধমূলক হাসি হেসে পড়ল, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তোর মাথায় থাকে কি? যা ফ্রেশ হয়ে নিজে ব্রেকফাস্ট করতে আয়, জলদি। আসছি, যাও। সাদা ভাই সবার বড়, মানে আদ্রিতা আপু আর সে এক সমান। কিন্তু সে বিবাহিত। আদ্রিতা আপু বিয়ে করেনি, কারণ তিনি নিজ পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে করবেন না বলে জিদ করেছিলেন। আর পরিবারের কেউই তাকে বিয়ের জন্য চাপ দেয়নি। কাল আপু বেশ ভালো একটা চাকরি পেয়েছে, তাই হয়তো আজ এঙ্গেজমেন্ট করা হচ্ছে। পাত্র আগে থেকেই ঠিক করা। পাত্রের নাম রওশন, বেশ ভালো একজন লোক উনি। আপুকে বেশ ভালোবাসেন তিনি, তাই তো এতদিন বিয়ের জন্য চাপ না দিয়ে তার জন্য অপেক্ষা করেছে। মায়েরা ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলো অলরেডি সবাই খেতে বসে গেছে। সব চেয়ার পরিপূর্ণ, শুধু একটা চেয়ারই খালি, আর সেটা হচ্ছে আদ্র ভাইয়ের পাশের সিট। মায়েরাকে দেখে সাদিয়া ভাবি বলল, কি হলো মায়েরা, আদ্রর পাশে গিয়ে বসো। মায়েরা ভাবির দিকে অসহায়ভাবে তাকালো, কিন্তু কোনো কাজ হলো না। শেষে আদ্র ভাইয়ের পাশেই বসতে হলো। সাদিয়া ভাবি হচ্ছে সাদা ভাইয়ের একমাত্র প্রেয়সী, মানে বউ আর কি। বেশ ভালোবাসে তারা একে অপরকে। খাবার টেবিলে বসা মাত্র মায়েরা বড় আম্মুকে বলে, বড় আম্মু আমাকে খেতে দাও জলদি। বড় আম্মু মুচকি হেসে বললেন, দিচ্ছি, বস।
এটা মায়রার প্রত্যেক দিনের রুটিন, বড় আম্মুর হাতে খাওয়া। শুধু মায়রার না, মাইশারও একই অভ্যাস। কিছুক্ষণ পর মাইশা আসলো। ওর মুখটা বেশ মলিন দেখাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মনে হচ্ছে। কত রাত যেন ঘুমায়নি। মাইশা এসে চুপচাপ বসে নিজের প্লেট নিয়ে বলল, আম্মু খেতে দাও। ওর কথাই সবাই বেশ অবাক হলো, কারণ ও আর মায়রা কখনো নিজ হাতে খায়নি। সবসময় বড় আম্মুই তাদের খাইয়ে দেয়। সাদিয়া ভাবি মাইশাকে উদ্দেশ্য করে বলেন, কি হলো মাইশা, আজ আমুর কাছে খাবে না? প্রতিদিন তো এর জন্য মায়েরার সাথে ঝগড়া লাগিয়ে দিতে, আজ কি হলো? মাইশা গম্ভীর কণ্ঠে বলেন, ভাবি আমি এখন বড় হয়েছি, তাই নিজের হাতেই খেতে পারি। মাইশার এমন অদ্ভুত আচরণে সবাই হতভম্ব। কেউ অতটা মাথা ঘামালো না, কারণ মাইশার মাঝে মাঝে এমন করে, পরে আবার নিজ থেকে ঠিক হয়ে যায়। খাওয়ার সময় মায়েরা মাইশাকে জিজ্ঞেস করলো, মাইশা, আমাদের তো ড্রেস কেনা লাগবে, তুই যাবি আমার সাথে শপিংয়ে? না তুই যা, ভাইয়ার সাথে আমার ভালো লাগছে না, আর আমার জন্য তুই ড্রেস চুজ করে আনিস। মাইশা কথাটা বলে খাবার শেষ করে চলে গেল। মায়েরা এক ঢোক কিনল, কারণ এটা ভেবেছে তাকে আদ্র ভাইয়ের সাথে একা একা যেতে হবে। মায়েরা বড় আম্মুকে বলল, বড় আম্মু তুমি চলো না আমার সাথে প্লিজ। না রে, আমাকে আজকে একটু বাইরে যেতে হবে, তোর চাচুর দরকার আছে। মায়েরা সবাইকে জিজ্ঞেস করলো, কিন্তু তারা সবাই না করে দিল। কি আর করার, শেষে আদ্র ভাইয়ের সাথেই যেতে হচ্ছে। মায়েরা রেডি হয়ে নিচে নেমে দেখে আদ্র ভাইয়া ফোনে কথা বলছে। তাকে ডিস্টার্ব করলো না। তিনি কথা বলা শেষ করে মায়েরাকে বললেন, রেডি হয়েছিস? আচ্ছা চল। তারপর বেরিয়ে গেল তারা। গাড়িতে বসা মাত্র মায়েরা সবসময় ঘুম চলে আসে, কিন্তু আজ আর ঘুম আসেনি আদ্র ভাইয়ের কারণে। শপিং মলে পৌঁছে তিনি মায়েরার হাত ধরলেন। মায়েরা ভুরু কুঁচকে তার দিকে তাকালো। কি হলো? তিনি কিছু না বলে ওর হাত ধরে সামনে নিয়ে যেতে লাগলেন। তারপর একটা দোকানের ভিতর ঢুকে বললেন, ড্রেস দেখান। তার কথাটা শেষ না হওয়া মাত্রই দোকানের সকল স্টাফরা পুরো মার্কেটের অর্ধেক জামা এনে মায়েরা সামনে রাখলো। মায়েরা অবাক হয়ে তার দিকে তাকালো। তিনি পায়ের উপর পা তুলে বললেন, চুজ কর জলদি। মায়েরা নিজের মন মতো কয়েকটা ড্রেস নিল, তারপর তাকে বলল, হয়ে গেছে। তিনি মায়েরার হাতের দিকে তাকিয়ে পড়লেন, মাত্র 2টা? আর লাগবে না। আদ্র ভাইয়া মায়েরার কথা শুনে পিছন গিয়ে প্রায় 7-8টার মতো ড্রেস এনে দোকানের মালিককে বললেন, সব প্যাক করে দিন। মায়েরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। শপিং মল থেকে বেরানোর পর ওর চোখ পড়ল ফুচকার দিকে। সে আদ্র ভাইয়ের দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, আমি ফুচকা খাবো। রেস্টুরেন্ট থেকে কিনে দিব, এখানকার ফুচকা ভালো না, পেট খারাপ হবে। কিন্তু মায়েরা তো জেদ ধরে বসেছে যে সে এখানকার ফুচকাই খাবে। অবশেষে তিনি রাজি হলেন। ফুচকার দোকানে গিয়ে ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। ও আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তিনি ভুরু কুঁচকালেন। ও মনে মনে বলল, এবার বুঝবেন আমাকে জ্বালানোর মজা। আদ্র ভাইয়া ওর মুচকি হাসি দেখে ভুরু কুঁচকালেন। তিনি ওকে কিছু বলতে যাবেন, তখনই তার ফোনে কল আসে। তিনি ফোন রিসিভ করে পাশে চলে যায়। আদ্র ভাইয়া যাওয়ার পর মায়েরা জলদি করে ফুচকা বিক্রি করা মামাটাকে বলল, মামা 1 প্লেট অনেক বেশি ঝাল দিয়ে বানাবেন, যাতে খেয়ে কান্না করে দেয়। ওর কথা শুনে লোকটি হতভম্ব হয়ে যায়। তিনি বলেন, কি কো মামা, এত ঝাল খাইতে পারবা? আরে মামা, এটা আমার জন্য না, আমার সাথে যে লোকটি এসেছে তার জন্য। আসলে তার মুখে কোনো স্বাদ নেই, তাই ডক্টর বলেছে তাকে বেশি করে ঝাল খাওয়াতে, তাহলেই স্বাদ ফিরে আসবে। কিন্তু তিনি মানতেই চায় না, তাই আর কি। ওর কথাটা তিনি বিশ্বাস করে ফেলেন। তিনি বলেন, আচ্ছা মা। মায়েরা মনে মনে বেশ হাসলো। আদ্র ভাইয়ের কি হবে তা ভাবতেই ওর বেশ হাসি পাচ্ছে। কিছুক্ষণ পর আদ্র ভাইয়া আসলেন। ওর প্লেটে 2টা ফুচকা দেখে তিনি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলেন, 2 প্লেট খেতে পারবি? মায়েরা মিষ্টি এসে উত্তর দিল, আমি কেন, আপনিও খাবেন, তাই তো 2 প্লেট অর্ডার দিলাম। তিনি আবারও নাক সিটকিয়ে বলেন, কখনো না, আমি এসব ফুটপাতের খাবার খাই না। প্লিজ আদ্র, আমার একটা রিকোয়েস্ট রাখবেন না? মায়ের কথা শুনে ওর হাত থেকে প্লেট নিয়ে বলে, খাচ্ছি, বাট আজকেই লাস্ট এন্ড তোর জন্য। ওকে। তিনি চামচ দিয়ে একটা ফুচকা মুখে দেওয়ার পরই কেমন যেন কেঁপে উঠলেন। বুঝে গেল ঝালটা বেশি দেওয়া হয়েছে। কিন্তু অদ্ভুতভাবে তিনি একবারও থামলেন না। গপ গপ করে এক একটা ফুচকা খেতে লাগলেন। মায়েরা আর ফুচকার বিক্রেতা মামা অবাক হয়ে তাকিয়ে আছে। আদ্র ভাইয়ের চোখ মুখ সহ নাকের ডগা পুরো লাল হয়ে আছে, তাও তিনি থামছেন না।
ওনার মুখ এতটাই লাল বর্ণ ধারণ করেছে যে সুই দিয়ে খোঁচে দিলে রক্ত পড়া শুরু করবে নিশ্চিত। মায়েরার এবার বেশ ভয় হলো, তার কাছে গিয়ে পড়ল, প্লিজ থামুন, আপনার চোখ মুখ লাল হয়ে গেছে। বাট তিনি কোনো রেসপন্স করলেন না। পুরো প্লেট শেষ করে ওর হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বললেন, তোর খাওয়া শেষ হলে পে করে আসিস, আমি গাড়িতে বসছি। বলেই চলে গেলেন। মায়েরা চটজলদি করে পে করে দিল। আপাতত ওর খাওয়ার রুচি নেই। কে জানে ওদিকে আদ্র ভাইয়ের কী অবস্থা। গাড়িতে গিয়ে নিজের সিটে বসলো। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো তিনি নিজের সিটে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন আর একটু পরপর পানি খাচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঝাল এতটা বেশি দেওয়া হয়েছে যে আদ্র ভাইয়ের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আদ্র ভাইয়ের অবস্থা দেখে চোখে পানি চলে আসলো মায়রার। মনে মনে অনেক অনুশোচনা হচ্ছে, কেন যে এমন করলো। মায়রা আর সহ্য করতে পারছিল না তার এমন অবস্থা, তাই চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে নিল। তারপর নিজের সিট বেল্ট খুলে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে যতটুকু সম্ভব তার ঝাল কমানোর চেষ্টা করলো। ওর এমন কাজে আদ্র ভাইয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছেন ওর দিকে। হয়তো কখনো আশা করেনি ও এমন কিছু করবে। কিছুক্ষণ পর তার থেকে সরে এসে মাথা নিচু করে তাকে জিজ্ঞেস করলো, ঝাল কমেছে? তিনি বাঁকা হেসে জবাব দিলেন, অনেকটা। মায়েরা মুগ্ধ দৃষ্টিতে তার বাঁকা হাসির দিকে তাকিয়ে আছে। ওর খেয়ালও নেই ও একটু আগে কি করেছে। তিনি ওকে বললেন, এমন ঠোঁটের স্পর্শ পেলে প্রতিদিন ঝাল খেতে রাজি আছি। এটাই লাস্ট ছিল, আর আশা করবেন না। আমি এটা বাধ্য হয়ে করেছি। সেটা তো বিয়ের পর দেখা যাবে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ইট। মায়ের ঠোঁটের দিকে ইশারা করে বললেন তিনি। কেন যেন হঠাৎই প্রচুর লজ্জা করছে মায়ের, আর সাথে রাগও। ধুর, কেন যেন বেটাকে ঝাল খাওয়াতে গেলাম, শেষে ফাঁসলাম তো আমি। একে কখনো ঠিক করতে পারবো কিনা জানি না। মনে মনে কথাগুলো আউড়িয়ে নিজের চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো মায়েরা। আদ্র মুচকি হাসছে আর ড্রাইভ করছে, মাঝে মাঝে মায়ের দিকে তাকাচ্ছে। আদ্র জানতো যে মায়েরা ওর প্লেটে ঝাল মিশিয়েছে, তা সত্ত্বেও ও পুরো প্লেট শেষ করেছে। কেন করেছে তা জানা নেই ওর। আদ্র মনে মনে বেশ খুশি বলে চলে। মায়েরা একটা হোটেল রুমে বসে আছে। মনের ভেতর চিন্তা থাকলেও মুখে হাসি ফুটিয়ে রেখেছে। মাইশার মন বলছে কোনো খারাপ কিছু হতে চলেছে, কিন্তু মাইশা ঠিক করেছে না, ওর সাথে কোনো খারাপ কিছু হবে না। মেঘ ওকে মেনে নিবেই। মেঘ হচ্ছে মাইশার বয়ফ্রেন্ড আর মাইশার অনগত বাচ্চার বাবা। মেঘ আজ একটু আগে মাইশাকে ফোন করে এই হোটেল রুমটাতে আসতে বলেছে, কারণ হিসেবে বলেছে বাচ্চার ব্যাপারটা দেখবে। মাইশা মেঘের কথা শুনে বেশ খুশি হয়েছে, কিন্তু ও আর কি জানে মেঘ ওর জন্য যে মৃত্যু জাল পেতে রেখেছে। মায়েরা বাসে এসে এক দৌড়ে নিজের রুমে চলে গেল, কারণ আপাতত আদ্র ভাইয়ের মুখ দেখার সাহস তার নেই। তাহলে নিশ্চিত লজ্জে আজর মৃত্যু হবে, অ্যান্ড তার পরের দিন নিউজ পেপারে হেডলাইন হবে বিখ্যাত শিল্পপতি রাসেল খানের মেয়ে লজ্জায় মারা গেছে। তখন ব্যাপারটা বেশ খারাপ দেখাবে। তাই আদ্র ভাইয়ের থেকে নিজেকে আড়াল করলো ও। রুমে এসে দরজা লাগিয়ে জোরে কয়েকটা শ্বাস নিল। ওই মুহূর্তের কথা মনে পড়তেই কেন যেন গালগুলো লাল টকটকে হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে একটা থাপ্পড় দিল। এত বোকা কেন তুই মায়েরা? কেন? শুধুমাত্র তোর জন্য আজ এই পরিস্থিতি হলো। ইস, কে জানে কালকে সকালবেলা আদ্র ভাইয়ের সামনে কিভাবে মুখ দেখাবো। হিংস্র সেই লোকটি টেবিলের উপর পা তুলে বসে আছে, হাতে রিভলভার নিয়ে সে এক গভীর চিন্তায় মগ্ন। তখনই লোকটির কেয়ারটেকার সাহিল এসে পড়ল। স্যার। লোকটি রিভলভার থেকে নিজের নজর সরিয়ে সাহিলকে স্ক্যান করে ওকে জিজ্ঞেস করে, এনি নিউজ? জি স্যার। বল। স্যার, ম্যামকে যে গুলি করতে চেয়েছিল সেই লোকটা আজ রাতের ফ্লাইটেই সুইজারল্যান্ড যাচ্ছে। তো তোরা বসে বসে কি করছিস? যা প্রস্তুতি নেওয়া শুরু কর, আজ রাতেই ওনাকে ধরতে হবে। ওকে স্যার। সাহিল চলে যাওয়ার পর বাঁকা হাসে লোকটি। লক্ষ্যের অনেক কাছে চলে এসেছে, জাস্ট আরেকটু অপেক্ষা, দেন আমার মিশন সফল হবে। মাইশা বসেছিল, ঠিক তখনই মেঘের আগমন। মুখে রহস্যময়ী বাঁকা হাসি। মেঘ দেখতে বেশ হ্যান্ডসাম, যে কোনো মেয়েই ওর উপর ঘায়েল। হয়তো এই সৌন্দর্য দেখেই মাইশা ওর প্রেমে পড়েছে। মেঘকে দেখে মাইশা দৌড়ে ওকে জড়িয়ে ধরে বলে, মেঘ, আমি জানতাম তুমি কখন আমাকে ফিরিয়ে দেবে না, তাই তো আমাকে ডেকেছো, তাই না? মেঘ মাইশাকে বেশ জোরে একটা ধাক্কা দেয়, যার কারণে পড়তে পড়তে বেঁচে যায় মাইশা। মাইশা অবাক হয়ে মেঘের দিকে তাকায়।
কে বলেছে আমি তোর মতো একটা চিপ মেয়েকে অ্যাকসেপ্ট করব? আমি তোকে এখানে ডেকে এনেছি তোর বাচ্চা নষ্ট করতে, যাতে ভবিষ্যতে আমার আর মিহির লাইফে কাটা হয়ে দাঁড়াতে না পারিস তুই। মাইশা স্তব্ধ। দুপুর 2:30। মায়েরা ছাদে দাঁড়িয়ে আছে প্রায় 1 ঘন্টা হলো। কিছুই ভালো লাগছে না। বারবার ওই মুহূর্তের কথা মনে পড়তেই অনুশোচনা কাজ করছে, কিন্তু এখন আর অনুশোচনা করে কোনো লাভ নেই। শুধু শুধু নিজের সময় নষ্ট করা। ছাদ থেকে নেমে দ্বিতীয় ফ্লোরে এসে দেখে বাসা পুরোপুরি ডেকোরেট করা হয়ে গেছে। সন্ধ্যার পরেই আপুর এঙ্গেজমেন্ট হবে, তাই সবাই বেশ ব্যস্ত, একমাত্র ও ছাড়া। রেলিং ধরে নিচে তাকিয়ে দেখলো আদ্র ভাইয়া কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলছে আর ডেকোরেট করতে আসা লোকগুলোকে কাজ দেখাচ্ছে। কাজে ভুল হলে ধমক না দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। মায়েরা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত শীতের মতো আদ্র ভাইয়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। বড় বড় ঘন চুলগুলো কপালে এসে জমা হয়েছে। আদ্র ভাইয়া দেখতে বেশ ফর্সা। শুধু তিনিই না, ওদের ফ্যামিলির সবাই বেশ ফর্সা, কিন্তু তিনি একটু বেশি ফর্সা। আদ্র ভাইয়ের ডান গালে একটা তিল আছে, যেটা মায়েরার উইকনেস। মাঝে মাঝে ওর মনে হয় টুপ করে তার তিলে একটা চুমু দিয়ে দিই। এসব ভাবতে ভাবতে দেখলো তিনি ওর দিকে তাকিয়ে মুচকি হাসছেন। মায়েরা আর তার চোখাচোখি হওয়া মাত্রই একটা চোখ টিপ দিলেন তিনি। মায়েরা এক দৌড়ে নিজের রুমে চলে গেল। মনে মনে বলল, এই লোকটা এত খারাপ কেন? সব সময় আমায় লজ্জায় ফেলে দেয়। আদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছিল। তখনই পেছন থেকে সাদা পেশে ওর পিঠে চাপড় দিয়ে বলে, বাহ, আজকাল দেখি একা একা হাসা হচ্ছে। তা কই, আমি যখন বলি একটু হাসতে তখন তো হাসিস না, ব্যাপার কি? আদ্র নিজের মাথা চুলকিয়ে বলে, নাথিং। সাদাব দুষ্টু হেসে বলে, প্রেমে পড়েছিস নাকি? সাদেবের কথা শুনে আদ্র একটা কাশি দেয়, তারপর বলে, কি আবল তাবল বলছিস ভাই? প্রেমে পড়বো তাও আমি? ইম্পসিবল। তুই যে প্রেমে পড়েছিস তা আমি জানি, এবং কার প্রেমে পড়েছিস তাও জানি। কার? আমার পিচ্চি বোন মায়রার। আদ্র চমকিত। এদিকে মেঘের কথা শুনে মার্শার চোখে পানি এসে গেছে। ও বলে, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? মেঘ তাচ্ছিলার হাসি দিয়ে বলে, মেঘ তোকে ভালোবাসবো? আমার মাথা খারাপ নাকি? তাহলে এতদিন এসব কি ছিল? টাইম পাস। মেঘের কথা শুনে মার্শা রেগে ওর গালে একটা থাপ্পড় দেয়। ছি, আমার ঘৃণা হচ্ছে। আমি তোমার মতো একটা লোককে ভালোবেসেছি। এতটা নিয়েছো তুমি? আমার বাচ্চাকে মেরে ফেলতে চাও? তোর বাচ্চাকে না মারলে আমার পথের কাঁটা কিভাবে দূর করবো জান? মেঘ মার্শার দিকে এগিয়ে যাবে, তখনই মার্শা মেঘকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে হোটেল রুম থেকে বেরিয়ে যায়। মার্শা বেরিয়ে যাওয়ার পর মেঘ ওর যাওয়ার দিকে তাকে হাউমাউ করে কেঁদে ওঠে। ভালোবাসি প্রেয়সী, অনেক ভালোবাসি তোকে। আমি অতিরিক্ত চাই তোকে, কিন্তু তুই আমার ভাগ্যে নেই প্রেয়সী। আমি যে তোর জীবনে ক্ষণিকের, চাইলেও তোকে নিজের কাছে রাখতে পারবো না। তুই আইনের কাছেই ভালো থাকবি প্রেয়সী। কাঁদতে কাঁদতে মেঘের মুখ থেকে গলগল করে রক্ত পড়তে থাকে, কিন্তু তাও মার্শার নাম নিয়ে কান্না করে যাচ্ছে। কিছুক্ষণ পর হোটেল ম্যানেজার এসে মেঘকে হসপিটালে ভর্তি করে। মার্শা কাঁদতে কাঁদতে রোডে এসে পড়েছে। তখনই হঠাৎ করে মার্শা মাথা ঘুরে একটা গাড়ির সামনে পড়ে যায়। দুর্ভাগ্যবশত গাড়িটা আয়নের ছিল। ও মাত্রই হসপিটাল থেকে একটা সার্জারি শেষ করে বাড়ি যাচ্ছিল। আয়ন পেশে একজন হার্ট সার্জনিস্ট। আয়ন গাড়ি থেকে নেমে মেয়েটাকে দেখে 1 সেকেন্ডে চিনে যায়। আয়ন মাইশাকে এভাবে দেখে ওর বুকে মোচড় দিয়ে ওঠে। আয়ন জলদি করে মাইশার কাছে গিয়ে ওকে কোলে করে গাড়িতে বসিয়ে জ্ঞান আনার চেষ্টা করে, কিন্তু মাইশার কোনো রেসপন্স করে না, কারণ মাইশার শরীর বেশ দুর্বল ছিল। আয়ন মাইশাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। রুমে বসে বসে ড্রেস চুজ করছিল মায়েরা, কিন্তু একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না। আর এদিকে একটু পরেই ফাংশন শুরু হবে। একটা ড্রেসও মন মতো পাচ্ছি না, কি যে করি। তখনই দরজা খোলার আওয়াজ পেল। পিছনে ঘুরে দেখে আদ্র ভাইয়া দাঁড়িয়ে, হাতে কিছু ব্যাগ আছে তার। মায়েরা আদ্র ভাইয়াকে দেখে বেশ অবাক হলো, কারণ তিনি কখনোই ও রুমে আসেন না, ভুল করেও না। আজ হয়তো প্রথম আসলো। আরেকবার যখন এসেছিল বিয়ের জন্য রেডি হচ্ছিল, ওইটা আপুর রুম ছিল। মায়েরা আদ্র ভাইয়াকে জিজ্ঞেস করলো, আপনি এখানে কোনো কিছু লাগবে? তাহলে কিছু দিতে এসেছি। কি? আদ্র ভাইয়া ওর সামনে এসে সামনে বসা ছোট ছোট চুলগুলোকে কানের পিঠে গুজে দিলেন। মায়েরা আবেশে আর লজ্জায় চোখ বন্ধ করে নিল। তিনি ওর হাতে তার আনা ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বললেন, এখানে কিছু ড্রেস আছে, আজকের ফাংশনে এটাই পরবি। আচ্ছা।
তিনি মায়েরার গাল দুটো ধরে কপালে একটা চুমু দিয়ে গটগট করে বেরিয়ে গেলেন। মায়ের এখনও চোখ বন্ধ করে আছে। তিনি যাওয়ার পর চোখ খুলে একটা প্রশান্তির শ্বাস নিল। আদ্র ভাইয়া সামনে থাকলে কেন যেন ওর লজ্জায় মরে যেতে ইচ্ছে করে, জানা নেই কেন। তার দেওয়া ব্যাগগুলো খুলে দেখতে লাগলো। ব্যাগের ভেতরে ড্রেসগুলো দেখে ওর চক্ষু চড়ক গাছে। আদ্র ভাইয়ের চয়েস এতটা ভালো জানা ছিল না ওর। ব্যাগের ভিতরে একটা ডার্ক নীল কালারের গাউন ছিল। পুরো গাউনে নীল আর সাদা কালারের স্টোন বসানো, বেশ সুন্দর দেখতে গাউনটা। আদ্রিতার রুমে বসে বসে অস্থিরভাবে পায়চারি করছে। বেশ অস্থির এবং নার্ভাস ফিল হচ্ছে ওর। কারণটা যে একমাত্র রওশন, তা ও জানে। এতদিন পর রওশনের সামনাসামনি হবে ভাবতে লজ্জায় কুকড়ে যাচ্ছে ও। আদ্রিতার রওশনের বিয়ে পারিবারিকভাবে ঠিক হলো রওশন ওকে পাগলের মতো ভালোবাসে। রওশনের আদ্রিতার সাথে করা আচরণগুলো দেখলে মনে হবে ওরা আগে থেকেই পরিচিত। আদ্রিতা যে রওশনকে পছন্দ করে না এমনটা না, আদ্রিতাও রওশনকে ভালোবেসে ফেলেছে ওর পাগলামোগুলো দেখে। এতদিন রওশনের সাথে যোগাযোগ হয়নি, এর কারণটাও আদ্রিতাই চেয়েছিল যে বিয়ের আগে এবং যতদিন পর্যন্ত ওর চাকরি হবে না ততদিন পর্যন্ত কথা বলা যাবে না। রওশনও সাদরে গ্রহণ করেছিল আদ্রিতার সিদ্ধান্ত। আজ প্রায় 4 বছর আবার পুনরায় দেখা হতে যাচ্ছে ওদের। সন্ধ্যায় মায়েরা রেডি হয়ে নিচে নামতেই আদ্র ভাইয়াকে দেখে কিছুটা টাসকি খেলো, কারণ আদ্র ভাইয়ের ড্রেস আর ওর ড্রেসের কালার একদম ম্যাচ। আর স্পেশালি আদ্র ভাইয়াকে বেশ হ্যান্ডসাম লাগছে। মায়েরাকে দেখে আদ্র হা করে ওর দিকে তাকিয়ে আছে। তখনই পিছন থেকে ওর ফ্রেন্ড রাহুল ওকে ধাক্কা দিয়ে বলে, এভাবে দেখিস না, ভাবির নজর লেগে যাবে। বলেই বাকি সব সহ ওরা হেসে দেয়। আদ্র রাহুলের দিকে চোখ গরম করে তাকায়। এদিকে মায়ের দিকে একজন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে, কিন্তু মায়েরা সেই লোকটিকে লক্ষ্য করেনি। লোকটি শয়তানি হাসি দিয়ে বলে, আজ রাতে একে আমার চাই। মায়েরা আদ্র ভাইয়ের থেকে চোখ সরিয়ে স্টেজে আদ্রিতা আপুর দিকে গেল। রওশন ভাইয়ারা এখনো আসেনি। আপু কখন থেকে একা বসে আছে। মায়েরা আপুর কাছে গিয়ে বলল, আপু মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, তারপর বলে, আজকে তোকে অনেক সুন্দর লাগছে মায়েরা, ড্রেসটা বেশ সুন্দর। আদ্র দিয়েছি বুঝি? দেখেছিস আমার ভাইয়ার চয়েস কতটা বেটার? উফ আপু, এসব কথা রাখো তো। কেন, বরের কথা বলাতে লজ্জা লাগছে বুঝি? মায়েরা কিছু না বলে মাথা নিচু করে নেয়। মায়েরা আর আদ্রিতা কথা বলছিল, তখনই ওই লোকটা আসে যে কিনা মায়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। তিনি এসে মায়েরার গা ঘেঁষে দাঁড়ান। মায়েরার বেশ অস্বস্তি হচ্ছে লোকটার কারণে। লোকটি আদ্রিতার উদ্দেশ্যে বলে, কেমন আছো আদ্রিতা? জি আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পেরেছো? আপনি রওশনের ফ্রেন্ড না, রাহুল না? লোকটি আদ্রিতার সাথে কথা বলার পর মায়ের দিকে বাজে দৃষ্টিতে তাকায়, কিন্তু ও কিছু বলতেও পারছিল না রওশন ভাইয়ের বন্ধু বলে। লোকটি আদ্রিতা আপুকে জিজ্ঞেস করে, তা এই সুন্দরীটা কে? আমার চাচাতো বোন। ওনারা দুজন কথা বলছিল, তখনই আদ্র ভাইয়ের আগমন ঘটে। মায়েরা মনে মনে প্রশান্তির শ্বাস ফেলে। আদ্র ভাইয়াকে দেখা মাত্রই রাহুল নামে লোকটা বলে, তুমি আদ্র না? জি। কেমন আছো? এই তো, আপনি? ভালো। আচ্ছা, আপনার কথা বলুন, আমার মায়েরার সাথে একটু কাজ আছে। কথা শেষ না করা মাত্রই তিনি মায়ের হাত টেনে রাহুলের কাছ থেকে সরিয়ে নেয়। আদ্র ভাইয়া মায়েরাকে বাসার ছাদে এনে দেওয়ালে চেপে ধরে জিজ্ঞেস করে, তুই ওই লোকটার গা ঘেঁষে কেন দাঁড়িয়েছিলি? মায়েরা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি কই দাঁড়ালাম, তিনিই তো এসে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আমাকে কেমন বাজে দৃষ্টিতে দেখছিলেন। কি, আজকে তো ওই লোকটাকে মেরেই ফেলবো। আদ্র ভাইয়া কথাটা বলে নিচে যাচ্ছিল, তখনই মায়েরা পিছন থেকে তার হাত টেনে বলে, আপুর এঙ্গেজমেন্টে কোনো সিন ক্রিয়েট করবেন না প্লিজ। তো তুই কি বলছিস, ওই লোকটাকে ছেড়ে দিব আমি? ইম্পসিবল। ছাড়তে তো বলছি না, জাস্ট ফাংশনটা শেষ হতে দিন, আপু না হলে অনেক কষ্ট পাবে। আদ্র ভাইয়া মায়ের কথা শুনে কিছু একটা ভাবলেন, তারপর ওকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, বাট পুরো ফাংশনে তোকে আমার সাথে থাকতে হবে। আচ্ছা। আদ্র ভাইয়া মায়ের হাত ধরে নিচে নেমে গেলেন। মায়েরা মনে মনে ভাবলো, যাক, সিন ক্রিয়েট থেকে তো বাঁচা গেছে, ফাংশনের পরেও সামলে নেওয়া যাবে। নিচে আসা মাত্রই রাহুল মায়েরাদের দিকে এগিয়ে আসে। তাকে দেখা মাত্রই আদ্র ভাইয়ের চোখগুলো লাল টকটকে হয়ে যায়। মায়েরার ভয় হচ্ছে যদি আদ্র ভাইয়া তার রাগ কন্ট্রোল করতে না পারে তখন কি হবে। রাহুল এগিয়ে এসে বলে,
আরে তোমরা কই ছিলে? ফ্যাশন তো শুরু হয়ে গেছে। আদ্র ভাইয়া দাঁতে দাঁত চিপে বলে, আমাদের একটু কাজ ছিল। ও তা মায়েরা, তোমার সাথে তো পরিচিত হওয়া হয়নি, চলো একটু পাশে গিয়ে কথা বলি। মায়েরা কিছু বলতে যাবে তার আগে আদ্র ভাইয়া গট গট করে বলতে থাকে, ওর ফুল নেম তাহিরা ইসলাম মায়রা, এবার মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়বে। ও এই বাড়ির সর্বকনিষ্ঠ মেয়ে, বয়স 18 হবে আর কয়েক মাস পর। ও অনেক ভদ্র মেয়ে, কোনো ছেলের সাথে কথা বলা পছন্দ করে না, শুধুমাত্র কাজিন ছাড়া। আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। থ্যাঙ্কস। আদ্র ভাইয়া কথাগুলো বলে মায়েরার হাত ধরে সামনে নিয়ে যায়। মায়েরা পিছে তাকিয়ে দেখে রাহুল ওর দিকে ভ্যাবা চেকা খেয়ে তাকিয়ে আছে। ওর বেশ হাসি পেল, তাই ফিক করে হেসে দিল। ওকে হাসতে দেখে আদ্র ভাইয়া ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, হাসছিস কেন? এমনি। মায়েরা আর আদ্র ভাইয়া স্টেজে গিয়ে দেখে রওশন ভাইয়া আর আজিত আপু কথা বলছে। ওদের দেখা মাত্রই রওশন ভাইয়া মুচকি হাসি দেয়, তারপর বলে, কেমন আছেন আপনার লাভ বার্ডস? রওশন ভাইয়ের কথা শুনে মায়েরা অবাকের চরম পর্যায়ে। মনে মনে ভাবলো, তার মানে রওশন ভাইয়াও জানে। হায় আল্লাহ, না জানি আরো কত লোক জানে। যদি একবার এই কথা তুর্নার কানে যায় তাহলে তো। তুন্নার কথা মনে করতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয় মায়রার। মায়রা ওর হাত আদ্র ভাইয়ার থেকে সারিয়ে নিল। আর যাই হোক, ও কারোর জীবনে খেলতে পারবে না। বেঘরে ঘুমাচ্ছে মাইশা। একটু আগে ওকে ঘুমিয়ে ইঞ্জেকশন দিয়েছে আয়ান। আয়ান একটা রিপোর্ট হাতে নিয়ে কেবিনের সোফায় বসে পড়ে। রিপোর্টটা মাইশার প্রেগন্যান্সি রিপোর্ট ছিল। আয়নের মুখে চিন্তার রাশ স্পষ্ট। ও ভাবছে, মাইশা প্রেগনেন্ট, তাও ওর আবার বিয়ে হয়নি, কার বাচ্চার মা হবে ও? বাসায় জানলে কি যে হবে। আয়নের ভাবনার মাঝেই মাইশা ঘুমের মধ্যে কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে। বারবার কারোর নাম নিয়ে বিড়বিড় করতে থাকে ও। আয়ন মাইশার মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করে ও কি বলছে। মাইশা বলে, মেঘ, মেঘ, আমাকে ধোকা দিও না। ও আমাকে ভালোবাসে, ও আমাকে ভালোবাসে। তাহলে মাইশার বাচ্চাটার বাবার নাম কি মেঘ? আজিতাপুর পাশে মনমরা হয়ে বসেছিল মায়রা। কেন যেন কিছুই ভালো লাগছে না। আদ্র ভাইয়া ওর না কথাটা মনে পড়তেই বুকে কেমন যেন মোচড় দিয়ে উঠেছে। কিন্তু কেন ও তো আর আদ্র ভাইকে ভালোবাসে না? মায়রা এসব কথা ভাবছিল, তখনই আম্মু এসে বলে, মায়রা, তোর রুমে আমার ফোনটা রেখে এসেছি মনে হয়, একটু এনে দে না মা। আচ্ছা, যাচ্ছি। উপরে যাওয়ার আগে আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো তিনি তার বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত। কেন যেন তাকে ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না, কারণ তিনি কখনো এমন ফ্রি টাইম পান না। মায়েরা একাই উপরে গেল। মায়েরা যখন উপরে যাচ্ছিল তখন সেটা দেখে শয়তানি হাসি দেয় রাহুল। মায়েরা উপরে যাওয়া মাত্রই রাহুলও সবার চোখ আড়াল করে মায়েরার পিছু পিছু যায়। 3-4 বছরের একটা বাচ্চার ছবি নিয়ে কাঁদছে একজন বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকটির বয়স 60 বছর তো হবেই। বৃদ্ধ লোকটি বাচ্চাটির ছবিতে চুমু দিয়ে কেঁদে বলে, আর কত অভিমান করে থাকবি দাদু, এবার তো ফিরে আয়। পুরো 13টা বছর দূরে থেকেছিস, কতদিন তোকে দেখি না, একবার ফিরে আয় দাদু। বৃদ্ধ লোকটি কাঁদছিলেন। তখনই রুমে ঢুকে আদনান মাহমুদ, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তিনি বিড়বিড় করে বললেন, আজ এই বুড়োকে কি বাহানা দিব কে জানে। আদনান মাহমুদকে দেখা মাত্র বৃদ্ধ লোকটি তার চোখের পানি মুছে আশার আলো নিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোনো খবর পেলি সুহার আদনান? তিনি ন্যাকা কান্না করে বলে, না বাবা, অনেক খুঁজেছি, সোহার কোনো খোঁজ পেলাম না। বৃদ্ধ লোকটির আশার আলো যেন নিমিষেই নিভে যায়। আম্মুর ফোন নিয়ে রুম থেকে বের হতে যাচ্ছিল মায়রা। তখনই রাহুল রুমে ঢুকে দরজা লক করে ওর দিকে অদ্ভুতভাবে তাকায়। রাহুলের এমন দৃষ্টিতে ওর প্রচণ্ড ভয় হচ্ছে। রাহুলকে দেখেও জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? মজা নিতে এসেছি বলে রাহুল ওর দিকে এগিয়ে আসছিল। ও বুঝতে পারলো তার কোনো খারাপ উদ্দেশ্য আছে। মায়েরা চিৎকার দিতে যাবে তার আগে উনি এসে ওর মুখ চেপে ধরে। ভয়ে থরথর করে কাঁপছে মায়েরা। বারবার আদ্র ভাইয়ের কথা মনে পড়ছে ওর। রাহুল ওর গাউনের 2 হাতা টান দিয়ে ছিঁড়ে ফেলে। তিনি এত জোরে টান দিয়েছিল যার ফলে 2 হাত দিয়ে রক্ত বেয়ে পড়তে থাকে। মাইশার জ্ঞান আসা মাত্রই ও মেঘের নাম ধরে একটা চিৎকার দেয়। আইন জলদি করে মাইশার কাছে গিয়ে জিজ্ঞেস করে, মাইশা কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? খারাপ স্বপ্ন দেখেছিস? মাইশা কিছু বলতে যাবে তার আগেই ওর খেয়াল হয় ও আয়নকে দেখে ভরকে যায়। মাইশা বলে, ভাইয়া আপনি? রাস্তায় তুই আমার গাড়ির সামনে সেন্সলেস হয়ে গেছিলি, তারপর তোকে হসপিটালে নিয়ে আসি।
কিন্তু তুই রাস্তার মাঝখানে কি করছিলি? মাইশা আমতা আমতা করে জবাব দেয়, আসলে আমি। মাইশা, তুই প্রেগনেন্ট। কার বাচ্চা এটা? মাইশা বুঝতে পারে আয়ন সব জেনে গেছে। কান্না করে দেয় ও। কান্না না করে বল, না হলে আমি বুঝবো কি করে? আর তাছাড়া এই খবর যদি বাসায় জানে তাহলে কি হবে বুঝতে পারছিস? আয়ান ভাইয়া আসলে। কান্নার কারণে কথা বলতে পারছে না মাইশা। ও আয়নকে কি বলবে বুঝতে পারছে না। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে মেঘকে। ওর অবস্থা বেশ খারাপ। ব্রেন টিউমারের সেকেন্ড স্টেজে আছে মেঘ। কিছুদিন পর মেঘের কেবিনের দরজা খুলে হুড়োহুড়ি করে প্রবেশ করে মেঘের বোন আর ফ্রেন্ড। মেঘের এই অবস্থা দেখার পর কান্না করে দেয় মেঘলা। মেঘলা মেঘের পাশে বসে জিজ্ঞেস করে, মেঘ, কিভাবে হলো এসব? আমাদের জানানোর প্রয়োজনও মনে করলি না। মেঘ আস্তে করে চোখ খুলে মেঘলার দিকে তাকায়। আমি নিজেও কয়েকদিন আগে জানতে পেরেছি, তোকে কিভাবে বলবো আপু? মাইশা কই? কেমন আছে ও? মাইশা তো প্রেগনেন্ট ছিল, ওকে কি বলেছিস? মেঘ সব খুলে বলে যে ও মাইশার সাথে কি ব্যবহার করেছে আর কি বলে। সব কিছু শোনার পর মেঘলা মেঘের গালে একটা থাপ্পড় দেয়। রাগে থরথর করে কাঁপছে মেঘলা। থাপ্পড় দেওয়ার ফলে মেঘের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। মেঘলার হাজব্যান্ড ফারিস এসে মেঘলাকে ধরে বলে, মেঘলা, তুমি পাগল হয়ে গেছো? মেঘের এই স্টেজে ওকে তুমি মারছো কেন? তাহলে কি করব তুমি বলো? মাইশা প্রেগনেন্ট, ওকে এই স্টেজে এতটা স্ট্রেস দিল কেন ও? এতে ওর ওপর কতটা এফেক্ট হতে পারে মেঘের কোনো আইডিয়া আছে? আমি মরে গেলেও আইন ওকে ঠিকই সামলাতে পারবে। মেঘলা আর ফারিস কিছুটা চমকে বলে, আয়ানকে? আদ্র ফোনে কথা বলে স্টেজের দিকে তাকিয়ে দেখে মায়েরা নেই। আদ্রর বুকে মোচড় দিয়ে ওঠে। ও আশেপাশে তাকিয়ে মায়েরাকে খুঁজতে চেষ্টা করে, কিন্তু কোথাও পায় না মায়েরাকে। রাহুল মায়ের ড্রেসের চেনে হাত দিবে তার আগেই ও রাহুলের হাতে কামড় দিয়ে আদ্র ভাইয়ের নাম ধরে জোরে একটা দাগ দেয়। আদ্র তখন ওই রুমের পাশ দিয়ে যাচ্ছিল। মায়েরার গলার আওয়াজ শুনে জলদি করে রুমের দিকে এগিয়ে যায়, কিন্তু ডোর লক ছিল। আদ্রর কাছে ওই রুমের ডুপ্লিকেট চাবি ছিল। চাবি দিয়ে দরজা খুলে আদ্রের চোখ ছানা পড়া। আদ্রের রাগের কারণে কপালের রগ ফুলে উঠেছে। আদ্র ভাইয়াকে দেখে মায়ের কলিজা ঠান্ডা হয়। ও রাহুলকে ধাক্কা দিয়ে আদ্র ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়ে। আদ্র ভাইয়াকে দেখে রাহুল তার হাতের বাঁধন আলগা করে দেয়, যার ফলে ওর তাকে ধাক্কা দিতে বেশি কষ্ট হয়নি। মায়েরা আদ্র ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হাত পা প্রচণ্ড পরিমাণে কাঁপছে ওর। আদ্র মায়ের অবস্থা দেখে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ওর বারবার মনে হচ্ছে এই অবস্থার জন্য ও দায়ী। মায়েরার কান্নার আওয়াজে ফাংশনের বেশ মানুষ ওই রুমে উপস্থিত হয়। বাড়ির সবাইকে দেখে বেশ ভয় হচ্ছিল মায়েরার। কে জানে তারা কে কিভাবে বিষয়টা নেবে। এত মানুষ দেখে আদ্র ভাইয়া তার পরনের ব্লেজারটা খুলে ওকে পরিয়ে দিয়েছে। আম্মু এসে মায়েরাকে বলে, আম্মু, কি হয়েছে তোর? ঠিক আছিস তুই? মায়েরা কি বলবে বুঝতে পারছে না। আশেপাশে মানুষজন সব বিড়বিড় করে বলছে, আহারে বেচারা, মেয়েটার অল্প বয়সে ইজ্জতটা গেল। তাদের কথা শুনে আদ্র ভাইয়া হুঙ্কার দিয়ে বলে, কিছু হয়নি মায়েরার, সময় মতো এসেছিলাম আমি। উল্টাপাল্টা কিছু বলবেন না আপনারা। আদ্র ভাইয়া কথাটি বলে তার শার্টের হাতা ফোল্ড করে রাহুলের দিকে এগিয়ে যায়। পুরো বাড়ি থমথমে হয়ে আছে। বাড়ির সবাই বেশ রেগে আছে। আম্মু তো এখনো কান্না থামেনি। বাড়ির সব গেস্টরা চলে গেছে। আর রাহুল, সে তো আদমরা হয়ে পড়ে আছে। কিছুক্ষণ আগেই আদ্র ভাইয়া আর সাদাব ভাইয়া মিলে বেশ মার দিয়েছে রাহুলকে। আদ্র ভাইয়া তো মেরেই ফেলতো তাকে, কারণ অনেক কষ্টে আটকিয়েছে সাদাব ভাইয়া। রওশন ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জানা নেই কেন। হয়তো এই ঘটনার জন্য তিনি নিজেকে দায়ী করছেন। রওশন ভাইয়া বলেন, সব কিছুর জন্য আমি দায়ী। আর যদি আমি রাহুলকে ইনভাইট না করতাম তাহলে এমন পরিস্থিতি আসতো না। রওশন ভাইয়ের কথা শুনে বাবা বলে, না রওশন, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি কি আর জানতে যে রাহুল এমনটা করবে? হ্যাঁ। রওশন ভাইয়া হ্যাঁ শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। আদ্র ভাইয়া বেশ রেগে জিজ্ঞেস করলেন, মানে কি? রওশন ভাইয়া আহত কণ্ঠে বললেন, আসলে রাহুল আগে থেকেই এমন ছিল। এর আগেও 3-4টা মেয়েকে রেপ করেছে ও, কিন্তু ও বেশ ভালো ঘরে ছেলে হওয়াতে ছাড়া পেয়ে গেছে। ওর এমন আচরণে আমি ওর সাথে মেশা বন্ধ করে দিয়েছি। কিন্তু কাল হঠাৎ ও আমার পা ধরে মাপ চেয়ে বলে ও নাকি ভালো হয়ে গেছে, আগের মতো নেই। রাহুল আমার ছোটকালের ফ্রেন্ড ছিল, তাই ওকে ফিরিয়ে দিতে পারিনি। রওশন ভাইয়া কথাগুলো বলার সময় চোখ থেকে তার পানি গড়িয়ে পড়ে। আদ্র ভাইয়া রেগে রওশন ভাইয়ের কলার চেপে ধরে, আপনার আরেকটু খেয়াল রাখা উচিত ছিল।
জানেন আজকে মায়েরার সাথে কি হতে পারতো? আদ্র ভাইয়ের এমন আচরণে সবাই কিছুটা অবাক হলেও মায়েরা স্বাভাবিকভাবেই তার দিকে তাকিয়ে আছে। বড় আপু রেগে আদ্র ভাইয়াকে ধমক দেন। তিনি বলেন, আদ্র কি করছো? এখানে রওশনের কোনো দোষ নেই। সব সমস্যার মূল রাহুল, আর ওর ব্যবস্থা আমি। বড় আপুর কথা শেষ না করতেই আদ্র ভাইয়া বলে, খবরদার, রাহুলের যা করার আমি করব, কেউ ওকে টাচ করবে না। আদ্র ভাইয়ের এমন রাগ মিশ্রিত কণ্ঠ শুনে বাড়ির সবাই কিছুটা ভয় পেল, কারণ তারা জানে আদ্র ভাইয়ের রাগ চরম পর্যায়ে গেলে কি হয়। বড় আপু বলেন, আচ্ছা তোমার যা করার করো, আমরা কেউ কিছু বলবো না। আদ্র ভাইয়া তার গার্ডদের ডেকে বললেন, একে নিয়ে যাও। গার্ডরা রাহুলকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। রাহুল টু শব্দ করলো না, কারণ সে সেন্সে নেই। মায়ের খুব খারাপ লাগছিল, তাই আম্মুকে বলল, আম্মু আমার ভালো লাগছে না, আমি রুমে যাব। আচ্ছা চলো। তোমার আশা লাগবে না, তুমি এখানে থাকো, আমি একটু একা থাকতে চাই। আম্মু মায়ের কথা শুনে কপালে একটা চুমু দিয়ে বললেন, আচ্ছা যাও। মায়েরা উঠে রুমের দিকে যাবে, তার আগে পায়ের ব্যথার কারণে পা ধরে নিচে বসে পড়ল। পায়ের দিকে তাকিয়ে দেখলো বস বড় একটা কাজ ঢুকে গেছে। আম্মু আব্বু সবাই এগিয়ে আসলেন ওর দিকে। আব্বু বলল, কি হয়েছে আম্মু? বাবা পায়ে কাজ ঢুকে গেছে। মায়ের কথা শুনে বড় আম্মু রেগে গিয়ে সার্ভেন্টদের ডেকে বললেন, কি কাজ করো তোমরা? ঠিকভাবে বাসাটা পরিষ্কার করতে পারো না? সার্ভেন্টদের মধ্যে একজন রেগে বললেন, চুপ করো আর দেখো এখানে আরো কোনো কাচের টুকরো আছে কিনা। সার্ভেন্টরা জায়গা পরিষ্কার করতে লাগলো। আদ্র ভাইয়া এসে মায়েরাকে কোলে তুলে নিলেন। মায়েরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখে সবে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আদ্র ভাইয়া ভুরু কুচকে বললেন, এভাবে তাকিয়ে আছে কেন সবাই? তুই ওকে কোলে নিলি কেন? আমি ওকে রুমে নিয়ে ব্যান্ডেজ করে দিব। এমনিতেও ও তো এখন আর উপরে যেতে পারবে না। হ্যাঁ সেটাই ভালো, তুই মায়েরাকে ব্যান্ডেজ করে দিস, আর হ্যাঁ খেয়াল রাখিস যেন ও ব্যথা না পায়। বড় আম্মুর উদ্দেশ্যে কথাটি বলে আদ্র ভাইয়া ওকে কোলে করে উপরে নিয়ে যান। মায়েরা লজ্জায় মাথা নিচু করে আছে, হাত পা প্রচণ্ড কাঁপছে। এই প্রথম আদ্র ভাইয়ের কোলে উঠল মায়েরা, তাও বাড়ির সবার সামনে। ইস, কেন যে পায়ে কাজ ঢুকতে গেল, তাহলে হয়তো এতটা লজ্জার সম্মুখীন হতে হতো না। আদ্র ভাইয়া মায়েরাকে রুমে এনে সোফায় বসিয়ে দিলেন। তারপর ফার্স্ট এইড বক্স এনে ওর হাতের দিকে হাত বাড়াবেন। তার আগে মায়েরা তার হাত ধরে বলে, আমি হাতের রক্ত ক্লিন করতে পারবো। জানা আছে কি ক্লিন করবি, এখন আমাকে আমার কাজ করতে দে। তার ধমকে কেঁপে উঠল মায়েরা ওর সিদ্ধান্তে অটল। তাকে দিয়ে ওর হাত স্পর্শ করাবে না এটাই ভেবে রেখেছে, কিন্তু তিনি ওর কথা শুনলেন না। ওর হাত থেকে আস্তে আস্তে ব্লাড ক্লিন করতে লাগলেন। তার এক একটা স্পর্শ যেন ওর শ্বাস থমকে দেওয়ার জন্য যথেষ্ট। কেন যে আদ্র ভাইয়ের স্পর্শে এতটা অদ্ভুত ফিলিংস আসে জানে নেই। কই সাদ্দাব ভাই যখন ওর হাত ধরে তখন তো এমন কোনো অদ্ভুত ফিলিংস হয় না, তাহলে আদ্র ভাইয়ের টার্সে কেন এমন হয়? এসব ভাবতে ভাবতে ওর গাল দুটো লাল টমেটোর মতো হয়ে ওঠে। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখে তিনি মনোযোগ সহকারে ব্লাড ক্লিন করতে ব্যস্ত। হাতের ব্লাড ক্লিন করা হলে তিনি অতি যত্ন সহকারে হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর ওর দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, তোর এই টমেটোর মতো গাল দেখলে ইচ্ছে করে কামড়ে খেয়ে ফেলি। আদ্র ভাইয়ের কথা শুনে তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে, পরে মাথা নিচু করে নেয়। লোকটা এতটা বেহায়া কেন? সব সময় কোনো না কোনো কথায় আমাকে লজ্জায় ফেলে দেয়। আমি বেহায়া দেখেই তো তুই এত ভদ্র। বেহায়া না হলে তোর মতো নিরামিষকে হ্যান্ডেল করতাম কি করে? তার থেকে কথা শুনে ওর মাথা চক্কর দিয়ে উঠল। মায়েরা তাকে বলে, আপনি আমার মনের কথা শুনলেন কি করে? মনের কথা কেন, আমি তোর সব কথাই শুনতে পাই। তোর চোখের ভাষা, তোর ইশারা সব। ভালোবাসি যে তোকে, এতটুকু না বুঝতে পারলে কি করে হয়? তার কথা শুনে কি উত্তর দিবে জানে না, কিন্তু এতটুকু জানে তিনি ওকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার কোনো মানে নেই, এটা অসমাপ্ত ভালোবাসা, এটা কখনো পূর্ণতা পেতে পারবে না। বেশ খারাপ লাগছে ওর, বুকে চাপ অনুভব করছে অনেক। কেন যেন এই কথাগুলো ভাবলেই খারাপ লাগা কাজ করে। হঠাৎই অনুভব করলো কেউ ওর পা স্পর্শ করেছে। তাকিয়ে দেখে আদ্র ভাইয়া। জলদি করে পা সরিয়ে নিল ও। ওর পা সরানোর কারণে বিরক্ত হয়ে বলেন, কি হয়েছে, পা সরালি কেন? আপনি আমার পা টাচ করছেন কেন? পা না টাচ করলে ওষুধ কি মুখ দিয়ে লাগাবো? তার এমন রাগ মিশ্রিত কণ্ঠে
কিছুটা অবাক হলো। মায়েরা তাকে বলল, আপনি তো আমার বড়, তাহলে কিভাবে? বড় ছোট এসবে কিছু আসে যায় না। এখন জলদি পা দে, না হলে থাপ্পড় দিব কিন্তু। না চাইতেও পা এগিয়ে দিতে হলো ওকে। আর্য ভাইয়া মায়ের পায়ের ব্লাড ক্লিন করে ব্যান্ডেজ করে দেয়। ওর প্রচুর আনইজি ফিল হচ্ছে, খারাপ লাগছে বলা চলে, কারণ আর্য ভাইয়াকে দিয়ে নিজের পা ছুতে দেওয়ার ইচ্ছে একেবারেই ছিল না ওর। হঠাৎ আর্য ভাইয়া ওকে কোলে তুলে নিলেন। মায়ের চমকে তাকে জিজ্ঞেস করে, আবার কোলে তুলছেন কেন? তিনি মায়েরাকে কিছু না বলে বাইরে নিয়ে যেতে থাকে। মায়েরা তাকে বারবার জিজ্ঞেস করছে কই নিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। নিচে এসে ওদের আবার এভাবে দেখে আদ্রিতা আপু ভুর কুচকায়। আপু বলে, আদ্র, ওকে আবার নিচে নিয়ে এসেছিস কেন? রুমে রেস্ট করো। ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কেন, মায়েরার বেশি খারাপ লাগছে নাকি? হুম, পায়ে কাজ ঢুকেছে, তাই একবার আয়নার থেকে চেক আপ করিয়ে আসি, পরে যদি ইনফেকশন হয়। আরে গাধা, এতটুকু কাজ ঢোকায় ইনফেকশন হয় না। তারপরও তোর যদি ভয় থাকে তাহলে যা হসপিটালে নিয়ে। মায়েরা তাদের কথার মাঝে ফোন কেটে বলে, আরে না আপু, এতটুকু কাজ ঠোকাতে হসপিটালে যাওয়ার কি আছে? আমি ঠিক আছি, ইনফেকশন হবে না। বেশি বুঝিস তুই? তোকে কথা বলতে বলেছি নাকি চুপ থাক তুই? আমার জিনিসের কেয়ার আমি নিজেই রাখতে পারি। আদ্র ভাইয়ের কথা শুনে আদ্রিতা আপু মুখ টিপে হাসছে। হলরুমে কেউ নেই, শুধুমাত্র আদ্রিতা আপু ছাড়া। আদ্র ভাইয়ার শেষের কথাটা শুনে মায়েরা প্রচণ্ড রকমের অবাক। আদ্র ভাইয়া ওকে কোলে রেখে গাড়ি স্টার্ট দিলেন। মায়েরা বিরক্ত হয়ে বলল, আমি সিটে বসবো? কোনো দরকার নেই, চুপচাপ বসে থাক। বেশ বিরক্ত হলো তার এরূপ আচরণে মায়েরা। মাইশা কান্না করতে করতে আয়নকে বলে, মেঘের সাথে আমার রিলেশন কলেজ লাইফ থেকে, অনেক ভালোবাসি আমরা একে অপরকে। আমাদের রিলেশনের কথা মেঘের বড় বোন মেঘলাপও জানতো। তার মধ্যে একদিন ভুল করে আমার আর মেঘের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়। যদিও ভুলটা সম্পূর্ণ আমার প্রেগনেন্ট হওয়ার পর আমি ভয় পেলেও মেঘ আর মেঘের বড় বোন মেঘলাপু বেশ খুশি ছিলেন। মেঘলাপু আমাদের কাবিন করিয়ে রেখেছে আমার প্রেগনেন্ট হওয়ার পর। তার মানে তুই মেঘের লিগ্যালি ওয়াইফ? তারপর বিয়ের পর মেঘ কেমন অদ্ভুত আচরণ করতে থাকে, আমাকে ইগনোর করে, অন্য মেয়েদের সাথে রিলেশন করে। আমাকে মেঘ বলে যে ওর নাকি আমাকে আর ভালো লাগে না, কিন্তু আয়ান ভাইয়া আমি শিওর মেঘ মিথ্যা বলছে, ওর কোনো প্রবলেম হয়েছে। তারপর মাইশা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। সব শুনে আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ও বুঝতে পারছে না ওর এখন কি করা উচিত। আয়ন মাইশাকে বলে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। ভাইয়া বাসার সবাইকে কি বলবো? আমি দেখছি, রেস্ট। আয়ন নিজের অ্যাপ্রন হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর মাইশার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, কর। আয়ন বেরোতে যাবে তখন একজন নার্স হন্তদন্ত হয়ে এসে কেবিনে এসে আয়নকে উদ্দেশ্য করে বলে, স্যার। হ্যাঁ বল। স্যার, আদ্র স্যার এসেছে মায়রা ম্যামকে নিয়ে। আদ্রের নাম শুনে মাইশার গলা শুকিয়ে আসছে। আয়ন একবার মাইশার দিকে তাকিয়ে তারপর নার্সকে বলে, হঠাৎ? স্যার, মায়রা ম্যামের পায়ে বেশ ব্যথা পেয়েছে আর হাতে ব্যান্ডেজও দেখলাম। হোয়াট? মায়েরার এই অবস্থা শুনে আয়নের বুকে মোচড় দেয়। মায়েরা অনেক আদরের আয়নের কাছে। দুনিয়া একদিকে তো মায়েরা একদিকে। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আয়ন তার বোনকে। ছোট থেকে বেশ আদরে বড় করেছে আয়ন মায়েরাকে। কাপা কাপা কণ্ঠে আয়ন নার্সকে জিজ্ঞেস করে, ওরা এখন কই? স্যার, আপনার কেবিনে বসে আছে। আয়ন দৌড়ে বেরিয়ে যায় মাইশার কেবিন থেকে। এদিকে মাইশারও বেশ টেনশন হচ্ছে মায়েরার জন্য। অনেক আদরের বোন মায়েরা, বলতে গেলে খান পরিবারের আত্মা হচ্ছে মায়েরা। মাইশা নার্সকে জিজ্ঞেস করে, নার্স, মায়ের অবস্থা কি বেশি খারাপ? না ম্যাম, অতটা না। আপনি অস্থির হবেন না, রেস্ট করুন। এই হসপিটালটা আয়নের, তাই মোটামুটি সবাই আয়নের ফ্যামিলিকে চিনে। মেঘের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। মেঘলা ডাক্তারের থেকে পরামর্শ করে পরশুদিন ওকে দেশের বাইরে নিয়ে যায় চিকিৎসার জন্য। বাংলাদেশের ডাক্তাররা বলেছে যদি একটু উন্নতি হয় হতে পারে। তাই মেঘলা একটু আশা নেই বিদেশ পাড়ি দেয় ভাইকে নিয়ে। এখানে মেঘের যদিও একটু মত ছিল না, তারপর ও মেঘের বাচ্চার ওয়াদা দিয়ে ওকে বিদেশে চিকিৎসা করাতে নিয়ে যায়। আইন দৌড়ে কেবিনে ঢুকে দেখে মায়েরা বেডে মুখ ফুলিয়ে বসে আছে, আর তার পাশেই আদ্র দাঁড়িয়ে ফোন টিপছে। আইন দৌড়ে গিয়ে মায়েরাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেয়। ভাইয়ের এমন ভালোবাসা দেখে মুচকি হাসে আদ্র। ও মনে মনে ভাবে, কতটা লাকি আমার বউ,
এত কেয়ারিং একজন ভাই পেয়েছে। আয়ানের মতো কেয়ার তো আমিও করতে পারবো না। ভাইয়ের কেবিনে বসেছিল মায়েরা, তখনই ভাই এসে জড়িয়ে ধরে ওকে। কালকে কই ছিলে ভাইয়া? ওর প্রশ্নটা শুনে ভাইয়া কেমন যেন আমতা আমতা করে বলতে লাগলেন। আয়ান ভাইয়া বলল, কালকে অনেক দরকারি একটা সার্জারি ছিল, তো তাই আসতে পারিনি। ও। আয়ান ভাইয়া আর্য ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আদ্র, মায়রার এমন অবস্থা কিভাবে হলো? মায়েরা ভীত দৃষ্টিতে আর্য ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মনে মনে পে করছে যেন আর্য ভাইয়া আজকের ঘটনা না বলে। আর্য ভাইয়া ভাইয়াকে বলে, আসলে আয়ান। আর্য ভাইয়া আর কিছু বলতে যাবে, তখনই একজন দৌড়ে এসে বলে, ডক্টর আয়ান, আপনার পেশেন্টের শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, জলদি আসুন। আয়ান ভাইয়া কথাটি শুনে ওদের উদ্দেশ্যে বলে, তোরা থাক, আমি একটু দেখে আসি। ভাইয়ের কথার বিপরীতে মাথা নাড়ল মায়েরা। ভাইয়া চলে যাবার পরও আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আদ্র প্লিজ ভাইয়াকে আজকে ঘটা কোনো কিছু বলবেন না, তাহলে ভাইয়া পাগল হয়ে যাবে নিশ্চিত। ওর কথা শুনে আদ্র ভাইয়ের চোখ ছোট ছোট করে বলেন, আমি যদি নাও বলি তাহলে বাড়ির কারো না কারো কাছ থেকে আয়ান ব্যাপারটা জেনে যাবে, তখন কি করবি? তখনকার ব্যাপার হ্যান্ডেল করে নিব, বাট আপাতত না। ভাইয়াকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল, তাই এখন আর স্ট্রেস দিতে চাই না। আচ্ছা, বলবো না। আদ্র ভাইয়ের কথা শুনে প্রশান্তির নিঃশ্বাস ফেলল মায়েরা। ও বসেছিল, তখনই ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয় ওর, আর মনের ভেতর জাগে আদ্র ভাইয়াকে হারিয়ে ফেলার ভয়। এবার হয়তো আদ্র ভাইয়াকে হারিয়েই ফেলবো আমি। মেসেজটার দিকে তাকিয়ে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিল ও। মায়েরার মেসেজটা দেখে বেশ ভয় হচ্ছিল। মেসেজটা ছিল তুর্নার সম্পর্কে ওর ফুফাতো বোন হয়। ওর আব্বুরা মোট 3 ভাই 1 বোন, তার মধ্যে তুর্নার আম্মু মানে ওর ফুপি, সে হচ্ছে সবার ছোট। তুর্না মেসেজটা পাঠিয়েছে, মায়ু, আমরা আগামী মাসেই বিড়িতে ব্যাক করছি, তাই তৈরি থাকিস। বিড়িতে আসা মাত্রই আমার আদ্রের বিয়ে হবে। বিয়ের কথাটা শুনে একটুও চমকালো না, কারণ তুর্না আর আদ্র ভাইয়ের বিয়ে আগে থেকে ঠিক হয়ে আছে। যদিও আদ্র ভাই এই বিয়ে সম্পর্কে কিছু জানে না, ওর মনে মাঝে মাঝে একটা প্রশ্ন উদয় হয়, সেটা হচ্ছে যদি তুর্নার সাথে আদ্র ভাইয়ার ব্যাপারটা আদ্র ভাইয়া জানতে পারে, তাহলে কি ভাইয়া আমাকে ভুলে যাবে? এই প্রশ্নটা যখনই মাথায় আসে ওর, তখনই বুকে এক প্রকার চাপ অনুভব হয়। জানে না কেন, হয়তো তার প্রতি মায়ের জন্মে গেছে। এসব ভাবার সময় কখন যে চোখটা ভিজে এসেছে খেয়ালই নেই। কিছুক্ষণ আয়ন ভাই এসে ওর হাতে পায়ে ব্যান্ডেজ খুলে আবার নতুন করে কিছু মেডিসিন লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। আয়ন ভাইয়া আদ্র ভাইয়াকে জিজ্ঞেস করলেন, কি হলো আদ্র, বল, কিভাবে মায়েরার এমন অবস্থা হলো? আদ্র ভাইয়া ওর দিকে তাকিয়ে অদ্ভুত হাসলেন। এই হাসির অর্থ জানা নেই ওর। আদ্র ভাইয়া বললেন, জানিস না তোর বোন কতটা কেয়ারলেস, তেমনভাবে কেয়ারলেসভাবে চলতে গিয়ে এটা করিয়েছে। আদ্র ভাইয়ের কথা শুনে ভাইয়া ওর দিকে চোখ গরম করে তাকালেন। ওর প্রচুর রাগ লাগছে আদ্র ভাইয়ের প্রতি। তিনি কেন এটা বলেন, অন্য কিছু তো বলতে পারতেন। এখন ভাইকে তার মহামূল্যবান ডাক্তারি লেকচার শোনাবে। মায়েরা আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো তিনি মুখ টিপে হাসছেন। আয়ন ভাইয়া বেশ কিছুক্ষণ তার লেকচার দিয়ে ওদের যেতে বললেন। আদ্র ভাইয়া ওকে কোলে করে গাড়িতে নিয়ে বসালেন। গাড়িতে বসানো মাত্রই মায়া তার কলার টেনে বলে, আপনার দরকার কি ছিল ভাইয়াকে এটা বলার? অন্য কিছুও তো বলতে পারতেন। মাই উইশ, নান অফ ইয়োর বিজনেস, গট ইট? কথাটি বলে ওর হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিয়ে ড্রাইভিংয়ে মন দিলেন। প্রচুর রাগ লাগছে ওর, কিন্তু কিছু তো আর করার নেই। 1 সপ্তাহ পর হাত পায়ের ক্ষত ঠিক হয়ে গেছে, এখনও একা একাই চলাফেরা করতে পারে। এই কয়েকদিনে আদ্র ভাই একদম পাল্টে গেছে, আগে থেকেও বেশ গম্ভীর হয়ে গেছে। কেউ ওনার সামনে গেলেই ধমক দেয় কোনো কারণ ছাড়াই। আদ্র ভাইয়ের এমন আচরণে বাড়ির সবাই অনেক চিন্তিত তাকে নিয়ে। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আদ্র ভাই এখন আর ওর সাথে দেখা করে না। বিষয়টা বেশ অবাক করেছে ওকে, যে আদ্র ভাই কিনা ওকে দেখা ছাড়া এক মুহূর্ত টিকতে পারতো না, সে কিনা পুরো 1 সপ্তাহ ওকে না দেখে কাটিয়েছে। তাহলে তিনি কি ওকে ভুলে গেছেন? ক্ল্যাবের মধ্যে মাতাল হয়ে পড়ে আছে আদ্র। রোহিত অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ আদ্র কখনো মদ্য দূর একটা সিগারেট পর্যন্ত টাচ করেনি। আদ্র একটার পর একটা মদের শেষ করছিল, তখন রোহিত আদ্রের কাছে এসে বলে, আদ্র, কি করছিস এসব? এত ড্রিঙ্ক করলে তো তোর হেলথের প্রবলেম হবে। কি হয়েছে তোর, একটু বলবি? এমন আচরণ করছিস কেন? রোহিত, ওরা ও
আমার মায়াকে নিয়ে যাবে? কারা নিয়ে যাবে মায়েরাকে? কি বলছিস তুই? ওর বাবা মা। কিন্তু কিভাবে? আমরা তো সব ঠিক করে দিয়েছি। আর তাছাড়া ওদের কাছে তো লিগালি নোটিশও নেই। আছে। মানে কি? কিভাবে? আর্য আর কিছু বলার আগে রোহিতের কাঁধে ঢলে পড়ে। রোহিত আর্যকে ধরে দেখে ও সেন্সে নেই। রোহিত দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, বেশি ড্রিঙ্ক করার ফল। জানালার ধারে বসে শূন্য আকাশ পানে চেয়ে আছে মাইশা, চোখে পানি। মাইশা এখন হোস্টেলে থাকে। যতদিন পর্যন্ত না বেবি হচ্ছে ততদিন পর্যন্ত এখানে থাকতে বলেছে আয়ান ওকে। বাড়ির সবাইকে ম্যানেজ করা শেষ। মাইশা আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, মেঘ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কেন তুমি মিথ্যা বললে? আর কই চলে গেছো তুমি? একবার ফিরে এসো প্লিজ। তোমাকে ছাড়া আমাদের বাচ্চাকে কিভাবে বড় করব? রাতের বেলা বই নিয়ে হালকা ঘাটাঘাটি করছে মায়েরা। কালকে থেকে ক্লাস শুরু হবে, কিন্তু পরে একটু মন বসছে না। বারবার আদ্র ভাইয়ের কথা মনে পড়ছে। নিজের মনকে যত কন্ট্রোল করার চেষ্টা করে ততবারই আদ্র ভাইয়ের কথা মনে পড়ে। দরজা খোলার পর দেখে আদ্র ভাই রোহিত ভাইয়ের কাঁধে ভর দিয়ে আছে। ও কিছুটা ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার কিছু নেই, আদ্র ঠিক আছে। ড্রিঙ্ক করার ফলে জ্ঞান হারিয়েছে। ড্রিঙ্কস? কিন্তু ভাইয়া তো এসব। জানি আদ্র এসব খায় না। আসলে আজকে যে কি হয়েছে আমরা কেউই জানি না। মায়ের এখনো আদ্র ভাইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রোহিত ভাইয়া বলে, একটু হেল্প করো, ওকে রুমে দিয়ে আসি। মাইরা আদ্র ভাইয়ের এক হাত নিজের কাঁধে তুলে নিয়ে তার রুমের দিকে নিয়ে গেল। টেবিলের উপর পা দিয়ে বসে আছে আদনান মাহমুদ। কিছুক্ষণ পরপর আবার সিগারেটে টান দিচ্ছে। তখনই একটা ছেলে এসে বলল, স্যার খবর আছে। বলো। স্যার মেয়েটার খবর পেয়েছি। আদনান মাহমুদ টেবিল থেকে লাফ দিয়ে নেমে এসে বলে, কই তাকে? স্যার ভিডিও ডিএমএ পড়ে। আদনান মাহমুদ বাঁকা হাসি দেয়। আদ্র ভাইকে বেডে শুইয়ে দেওয়ার পর রোহিত ভাই চলে যায়। মায়েরা আদ্র ভাইয়ের পাশে বসে তার মাথায় হাত দিল। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। কতটা বদলে গেছে আদ্র ভাইয়া। চেহারা সেই উজ্জ্বলতা নেই। আগে থেকে বেশ শুকিয়ে গেছেন তিনি। চোখের নিচেও কালি পড়ে গেছে। হঠাৎ আদ্র ভাইয়া চোখ খুলে মায়েরাকে দেখে লাফ দিয়ে উঠে বসে। মায়েরা ভয় পেয়ে কিছুটা দূরে সরে যায়, কিন্তু আদ্র ভাইয়া ওর হাত ধরে কাছে টেনে এনে ওর দুই গাল ধরেই বলে, ভালোবাসি মায়াপরি, প্লিজ ছেড়ে যাস না আমায়, মারা যাব আমি। আদ্র ভাই কি বলছেন এসব? অনেক ভালোবাসি তোকে, এক আকাশ ভালোবাসি। কেন বুঝিস না আমার ভালোবাসা? মায়েরা কিছু বলল না। তিনি আবার বলেন, কেন বুঝিস না মায়েরা? অতিরিক্ত চাই তোকে, তোকে ছাড়া আমি অসমাপ্ত, মারা যাব আমি তোকে ছাড়া। মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। কাপা কণ্ঠে বলল, ভালোবাসি। কি বললি? আরেকবার বল প্লিজ। ভালোবাসি, খুব ভালোবাসি। আদ্র ভাইয়া হাসলেন। মনোমুগ্ধকর তার হাসি। তিনি হেসে ওর সারা মুখে শব্দ করে চুমু খেলেন। সকালে স্নিগ্ধ আলো আর হিমশীতল বায়ু জানালার পর্দা ভেদ করে ভিতরে আসছে। হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে ঘুম ভেঙে যায় মায়রার। মায়রা অনেক কষ্টে নিজের চোখ খুলে। রাতে বেশ দেরিতে ঘুমিয়েছে ও। চোখ খোলা মাত্রই ছোটোখাটো একটা ঝটকা খায় মায়রা। মায়রা দেখে আদ্র একদম ওর কাছে এসে ঘুমিয়ে আছে। মায়রা নড়তেও পারছে না, কারণ আদ্রকে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। তখনই মায়রার খেয়াল হয় কাল রাতের কথা। কাল রাতে আদ্র অনেক জেদ করেছিল মায়রাকে জড়িয়ে ধরে ঘুমাবে। মায়ের প্রথমে রাজি না হলেও পরে বাধ্য হয় আদ্রর কারণে। মায়েরা আলতো হাতে আদ্রের গাল স্পর্শ করে। হালকা কেঁপে ওঠে আদ্র, তবুও ঘুম ভাঙে না ওর। মায়েরা ভাবছে কাল রাতের কথা। আপনাকে বলে তো দিলাম ভালোবাসি, কিন্তু আদৌ কি এই ভালোবাসা পূর্ণতা পাওয়ার যোগ্য? মায়ের খেয়াল হয় তুর্নার কথা। সাথে সাথে আদ্রর গাল থেকে হাত সরিয়ে নেয় ও। আপনাকে ভালোবাসতে পারবো না আমি। আপনি আমার না। বোন হয়ে কিভাবে নিজের বোনকে ঠকাবো আমি? আমি তুর্নাকে ওয়াদা দিয়েছি আমাদের এই ভালোবাসা পূর্ণতা পাবার নয়। মায়েরা কথাগুলো ভেবে খুব সাবধানতার সাথে আদ্র থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আদ্র এখনও গভীর ঘুমে মত্ত। মায়েরা রুমে এসে দরজা আটকে কান্না করে দেয়। ও এখন মনে প্রাণে দোয়া করছে যে আদ্র যাতে কাল রাতের কথা মনে না থাকে। সকাল 8টার দিকে ঘুম ভেঙে যায় আদ্রের। ঘুম থেকে ওঠা মাত্রই মাথা চেপে ধরে ও। বেশ মাথা ধরেছে ওর।
আদ্র পেট সাইড টেবিলের দিকে তাকিয়ে দেখে তেঁতুলের পানি। ও চট করে উঠে গ্লাসটা হাতে নেয়। পানিটা খাওয়ার পর মাথা ব্যথা অনেকটাই কমেছে ওর। আদ্র নিজের দিকে তাকিয়ে দেখে ও একটা ব্ল্যাক টি শার্ট পরা। ও ভুর কুচকায়। আমি তো জ্যাকেট পরা ছিলাম, ড্রেস চেঞ্জ করলো কে? আর আমার টি শার্ট থেকে লেডিস পারফিউমের স্মেল আসছে কেন? রাতে কি রুমে কেউ এসেছিল? আদ্র নিজের মাথা চেপে ধরে মনে করার চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্য। রেডি হয়ে নিচে নেমে আসে আদ্র। আদ্রর চোখ এখন মায়রাকে খুঁজছে, কিন্তু কোথাও ওর দেখা পেল না ও। তখনই পিছন থেকে আদ্রিতা বলে ওঠে, কাকে খুঁজছিস? মায়রা কই? ও কলেজে গেছে। ভুলে গেছিস আজকে ওর মেডিকেলের ফার্স্ট ক্লাস? শিট, আপু আমি বেরোচ্ছি। বলেই দৌড়ে বাইরে চলে যায় আদ্র। বাইক নিয়ে রাস্তার টং দোকানের পাশে দাঁড়িয়ে আছে আয়ান। কারণ একটাই, জান্নাতের সাথে দেখা করা। জান্নাত হচ্ছে আয়ানের একমাত্র ভালোবাসার মানুষ। সেদিন ছাদে বলা কথাটাও জান্নাতকে উদ্দেশ্য করেই বলেছিল। জান্নাতের বাসা আর আয়ানদের বাসা একদম অ্যাটাচ করা। জান্নাত কখনোই আয়ানকে পছন্দ করে না, এমনকি পছন্দ তো দূর, জান্নাত আয়ানকে দেখলেই কেন যেন রেগে যায়। কারণটা অজানা আয়ানের কাছে। প্রায় 10 বছর ধরে জান্নাতের পিছনে পিছনে ঘুরছে আয়ান, কিন্তু আজ পর্যন্ত কোনো লাভ হয়নি। আয়ান জান্নাতের কথা ভাবছিল, ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল জান্নাত কলেজের উদ্দেশ্যে। জান্নাতকে দেখা মাত্রই আয়ান মুচকি হাসে, কিন্তু আয়ানের হাসি বেশিক্ষণ টিকল না। কয়েকজন ছেলে এসে আয়নের মাথায় রড দিয়ে বাড়ি মারে। রাস্তায় লুটিয়ে পড়ে ও। পুরো রাস্তায় আয়নের রক্ত গড়াগড়ি খাচ্ছে। আয়ন জান্নাতের দিকে তাকিয়ে দেখে জান্নাত বিশ্বজয়ের হাসি দিচ্ছে। আয়ন বুঝতে পারে কাজটা জান্নাতই ঘটিয়েছে। আয়ন অজ্ঞান হওয়ার আগে বিড়বিড় করে বলে, বুঝবে একদিন আমার শূন্যতা যেদিন থাকবো না আমি তোমার কাছে। আজ হাসছ, সেদিন কাঁদবে। হ্যাঁ, আমার জন্যই কাঁদবে সেদিন। হয়তো দেরি হবে একটু, কিন্তু তাতে কি আমার ভালোবাসা তো একটুও হলেও সার্থক হবে। কথাগুলো বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আজীবনের মতো চুপ হয়ে যায় ও। মেঘের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। ডক্টররা প্রায় আশা ছেড়ে দিয়েছে বলা চলে। মেঘের ব্রেন অপারেশন করা হলে ও বাঁচতেও পারে, কিন্তু মেঘের অবস্থা এতটাই খারাপ যে মেঘকে একটা ইনজেকশন দিতে হলেও 10 বার ভাবতে হয়। সেখানে অপারেশন করাটা বেশ কঠিন। মেঘের পাশে বসেছিল মেঘলা। চোখে ওর মেঘকে হারানোর তীব্র ভয়। মেঘ অনেক কষ্ট করে মেঘলাকে বলে, আপু প্লিজ ডক্টরকে বল না, আমাকে আর কয়েক মাস বাঁচিয়ে রাখতে। আমি আমার বাচ্চাকে দেখে মরতে চাই, প্লিজ আপু। মেঘলা কি বলবে জানা নেই। ওর ঠোঁট কামড়ে কান্না করে যাচ্ছে। মায়েরা কলেজে এসে আশপাশে ঘুরে দেখছে। তখনই কেউ পেছন থেকে ওর চোখ আঁকড়ে ধরে। মায়েরা হকচকিয়ে ওঠে, কিন্তু পরক্ষণেই ও মুচকি হাসি দিয়ে বলে, আয়না তুই? আয়না মায়েরার চোখ বেঁধে ওর সামনে এসে মন খারাপ করে দাঁড়ায়। আয়না বলে, প্রত্যেকবার কিভাবে বুঝে যাস এটা আমি? সোলমেট যে। কবে দেশে আসলি? আজকেই, আর এইখানেই ভর্তি হয়েছি। মায়েরা খুশি হয়ে আয়নাকে জড়িয়ে ধরে বলে, সত্যি? হ্যাঁ। তখনই পিছন থেকে রোহান বলে ওঠে, আমাকে তো এখন চেনেই না কেউ। আমি তো রাস্তার মানুষ, তাই না? না, তুমি রাস্তার ভিখারি। পরে আয়না আর মায়েরা দুজনে খিলখিল করে হেসে দেয়। মায়েরা হাসি থামিয়ে বলে, কেমন আছো ভাইয়া? কেমন আর থাকবো বলো? তোমার ফ্রেন্ড তো আমার জীবনটাকে একেবারে নরক বানিয়ে দিয়েছে। কি বললি? ওরা কথা বলছিল, তখনই আদ্র আসে। আদ্র এসে রোহানের সাথে হাত করে কথা বলে। মায়েরা আদ্রকে দেখে কিছুটা চমকে যায়, আর আদ্র মায়েরার দিকে তাকিয়ে রহস্যময় বাঁকা হাসি দেয়। এদিকে জানতে পারে আয়নের অবস্থা খারাপ। ওরা দৌড়ে হাসপাতালে যায়। আয়নের হাত ধরে একাধারে কেঁদে যাচ্ছে মায়েরা। অতিরিক্ত কাদার ফলে চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে মায়েরার। আদ্র বিরক্তি নিয়ে তাকিয়ে আছে মায়েরার দিকে। ওর মতে ডাক্তার তো বলেছে যে আয়ন ঠিক হয়ে যাবে, তারপরও এত কাদার কারণ খুঁজে পাচ্ছে না আদ্র। আদ্র মায়ের কাছে এসে বলে, মায়েরা কান্না বন্ধ করো, ডাক্তার তো বলেছেই আয়ান ঠিক হয়ে যাবে, তারপর এত কান্না করার কি আছে? মায়েরা আমি তোকে থামতে বলেছি। মায়েরা কান্না না থামিয়ে নিজের মতো করে কেঁদে যাচ্ছে। আদ্র রেগে মায়ের হাত ধরে টান দিয়ে কেবিন থেকে বাহিরে নিয়ে যায়। বাহিরে আসা মাত্রই দেখে ওদের বাড়ির সবাই উপস্থিত হয়ে দৌড়ে আসছে। আদ্র ওনাদের দিকে তাকিয়ে বলেন, ভিতরে যান, আমি আসছি। বলে মায়েরাকে টানতে টানতে নিয়ে যায়। মায়েরা কিছু বলতেও পারছে না। ও এখনো আয়নের অ্যাক্সিডেন্টের শক কাটিয়ে উঠতে পারেনি। আদ্র আর মায়েরার দিকে অবাক চোখে তাকিয়ে আছে মায়েরার বাবা। তিনি বললেন, আদ্র, মায়ারাকে এভাবে টেনে নিয়ে কই যাও? আরে চাচু,
ওইটা ওদের ব্যাপার, ওদের উপরেই ছেড়ে দাও। ওদের ব্যাপার মানে? চাচু ছাড়ো তো, এখন আয়ানকে দেখতে চলো। আজিতা মায়রার ভুং ভাং বুঝিয়ে আয়নাকে দেখতে নিয়ে যায়। আয়নের মাথার ক্ষত অতটা গভীর নয়, তাই ও এ যাত্রায় বেঁচে যায়। আপাতত ওকে অজ্ঞান করে রাখা হয়েছে। আদ্র মায়রাকে হসপিটালের ছাদে নিয়ে এসে রেলিংয়ের সাথে চেপে ধরে। আদ্র রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে আছে মায়রার দিকে, কিন্তু আজ কেন যেন মায়রার এই দৃষ্টিটাকে ভয় পাচ্ছে না। নিজের ভাইয়ের চিন্তায় বিভোর ও। আদ্র মায়রাকে ক্রোধান্বিত স্বরে ধমক দিয়ে বলে, প্রবলেম কি তোর? কান্না থামাতে বলেছি শুনিস না? কথার অবাধ্য হতে বেশ ভালো লাগে না তোর? আদ্রর ক্রোধান্বিত স্বর শুনে মায়রাকে কাঁপাতে বাধ্য করে। ও এতক্ষণ মাথা নিচু করেছিল, এবার ধীরে ধীরে মাথা উঁচু করে আদ্রর দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। মায়ের এমন দৃষ্টিতে আদ্রর বুকে ঝড় বয়ে যায়। মায়ের গাল, ঠোঁট সহ পুরো মুখ লাল গোলাপি বর্ণ ধারণ করেছে। আদ্র এক দৃষ্টিতে মায়ের ঠোঁটের দিকে নেশাক্তভাবে তাকিয়ে আছে। বেশ টানছে ওকে মায়ের গোলাপি ঠোঁট জোড়া। আদ্রের দৃষ্টি বুঝতে পেরে মায়েরা ওর বাম হাত দিয়ে আদ্রের বুক স্পর্শ করে, নিজে থেকে হালকা দূরে সরিয়ে দেয়। মায়ের স্পর্শে আদ্রের হুঁশ ফিরে। ও মায়ের থেকে নজর সরিয়ে অন্যদিকে তাকায়, না হলে নিজেকে সামলাতে পারবে না শিওর। আদ্র বাহিরের দিকে দৃষ্টি দিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, কেঁদে নিজের চোখের পানি অপচয় করার কোনো লজিকই দেখছি না আমি। তুই কাঁদলে তো আর আয়ান সুস্থ হয়ে উঠবে না, তাই না? আর তাছাড়া ডাক্তার তো বলেছেই যে আয়ান ঠিক হয়ে যাবে। মায়রা কান্না থামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মায়রার কান্নার কারণ আর না, শুধু অন্য কারণ আছে, তা তো আর আদ্র জানে না। তুর্না এসেছে শুনলাম। মায়রার বুক ধক করে ওঠে। মায়রার কান্নার অন্য একটি কারণ হচ্ছে তুর্না। আজ দুপুরের দিকেই তুর্নার ফ্যামিলি দেশে এসেছে। খবরটা জানা মাত্রই মায়রার মন ছটফট করতে থাকে। মায়রা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আদ্র বাইরে থেকে দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তাকায়। বুড়ি চুকুল কুচকাই তো আদ্রের। অন্ধকারে মায়ের স্পষ্ট আদ্রের মুখের বিরক্তি ছাপ বুঝতে পারছে, কিন্তু কারণটা জানে নেই। মায়েরা মনে মনে নিজেকে প্রশ্ন করে, তুর্নার কথাতে আদ্র ভাইয়া বিরক্ত কেন হলো? প্রচুর জ্বালায় মেয়েটা। ওইটা মেয়ে নাকি সুপার গ্লু কে জানে, সবসময় আঠার মতো চিপকে থাকে, বিরক্তিকর একটা। আদ্রের কথায় মায়েরা হাসে, মন খুলে হাসে। আদ্রের কথায় যতটা মজা পেয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে এই ভেবে যে আদ্র ভাইও তাহলে মায়েরাকে ভালোবাসে না। শত কষ্ট মাঝেও একটু হলেও শান্তি অনুভব করে মায়েরা, কিন্তু এই শান্তিটুকু হয়তো বেশক্ষণ টিকবে না ওর কপালে। মায়েরার হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে আদ্র। চোখের পলক পড়ছেই না ওর। চোখের পলক পড়লে যেন মায়েরা হারিয়ে যাবে, তার ভয়ে চোখের পলকে ফেলছে না ও। আদ্রের উইকনেস হচ্ছে মায়েরার হাসি। মায়েরা যদি মুচকি হেসে ওর কাছে কোনো আবদার করে তাহলে সেটা ফ্রানোর সাধ্য আদ্র নেই। আদ্র অনুমনস্ক হয়ে মায়েরার হাসির দিকে তাকিয়ে বলে, তোর হাসিটা অনেক সুন্দর, এমনভাবে আর হাসিস না, তাহলে আমাকে অকালেই ওপরে টিকিট কাটতে হবে। আদ্রর কথাটা শোনা মাত্রই মায়েরার হাসা বন্ধ হয়ে যায়। সাথে সাথে ওর গাল দুটো লাল বর্ণ ধারণ করে। মায়ের এটা ছোটবেলার স্বভাব। কেউ ওর একটু প্রশংসা করলেই ও লজ্জায় কুকড়ে যায়। মায়েরা মাথা নিচু করে আঙ্গুল মোচড়াতে থাকে। মায়েরার লাল গালগুলো দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আদ্র। ও মায়েরার সামনে গিয়ে ওর গাল দুটো নিজ হাতে ধরে কপালের গালে দুটো কামড় দিয়ে চুমু দেয়। তারপর সাথে সাথে মায়েরা থেকে দূরে সরে যায়। আদ্রের এহেন কাণ্ডে মায়েরা অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। মাসের প্রেগনেন্সির আজ 4 মাস পূর্ণ হলো, তাই আজকে আবার নতুন করে চেক আপ করাতে এসেছে ও। মাসা ডাক্তারের কাছে বসে আছে। ডাক্তার ওকে দেখা মাত্র জিজ্ঞেস করে, আরে মাইশা যে, তা মেঘের কি অবস্থা? দেশে এসেছে নাকি? মানে? মেঘের তো ব্রেন টিউমার ছিল, আমার কাছেই চিকিৎসা করে আসছিল, কিন্তু ওর অবস্থা বেশ খারাপ ছিল, তাই বিদেশে নিতে বলেছিলাম। ডাক্তারের কথা শুনে অজ্ঞান হয়ে যায় মাইশা। এদিকে হসপিটালের ছাদে চুপচাপ দাঁড়িয়ে আছে মায়েরা। আদ্র ফোনে কথা বলাই ব্যস্ত। মায়েরা রেলিং ধরে দাঁড়িয়ে ঢাকার ব্যস্ত নগরী দেখছে। হঠাৎই ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে আদ্র তাড়াতাড়ি ফোনে কথা বলে মায়ের কাছে এগিয়ে যায়। আদ্র মায়ের কাছে গিয়ে দেখে মায়েরা পুরো ভিজে গিয়েছে, শীতে কাঁপছেও। আদ্র মায়ের কাছে এগিয়ে বলে, চল সাইডে দাঁড়াই, এই অবস্থাতে নিচে যাওয়া যাবে না। মায়েরা আর আদ্র ছাদের এক সাইডে এসে দাঁড়ায়। শীতে প্রচণ্ড কাঁপছে মায়েরা। আদ্র মায়ের পেছনে গিয়ে ওকে জড়িয়ে ধরে।
আদ্র মায়রাকে পিছন থেকে জড়িয়ে ধরার পর মায়রা শিউরে ওঠে। সারা শরীর অদ্ভুতভাবে কেঁপে ওঠে মায়রার কাঁপুনির কারণে আদ্র মায়রাকে আরেকটু জোরে জড়িয়ে ধরে। আদ্র মায়রার কানের কাছে গিয়ে বলে, বেশি ঠান্ডা লাগছে? আদ্রর এমন শীতল কণ্ঠ শুনে আরেক দফা কেঁপে ওঠে মায়রা। ও মাথা নিচু করে বলে, নিচে চলুন প্লিজ। আদ্র মায়রাকে ছেড়ে দেয়, তারপর নিজের পরনের শার্টটা খুলে মায়রাকে পরিয়ে দেয়। আদ্রর শরীরে এখন শুধুমাত্র একটা পাতলা গ্রে কালারের টি শার্ট আছে। আদ্র মায়রাকে শার্টটা পরিয়ে দিয়ে বলে, এখন চল। মায়রা ইতস্তত বোধ করে বলে, আপনার ঠান্ডা লাগছে না? মায়রার প্রশ্ন শুনে আদ্র স্মিত হাসে। চল। মায়রা হাঁপ ছেড়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। জান্নাত নিজের রুমে অস্থিরভাবে পায়চারি করছে। ওর অস্থিরতার একটাই কারণ, আর সেটা হচ্ছে আয়ান। কিন্তু জান্নাত ভেবে পাচ্ছে না কেন ও আয়ানকে নিয়ে এতটা চিন্তিত। ও তো নিজে চেয়েছিল যে আয়ান মারা যাক, তাহলে এখন কেন আয়ানের জন্য খারাপ লাগছে? জান্নাত কতগুলো ভাবছিল, তখনই ওর আম্মু ওর রুমে প্রবেশ করে। তিনি জান্নাতকে উদ্দেশ্য করে বলেন, এইভাবে পায়চারি করছিস কেন জান্নাত? জান্নাত মায়ের দিকে অপরাধমূলক দৃষ্টিতে তাকায়। জান্নাতের আম্মু জান্নাতের এমন দৃষ্টিতে কিছুটা চিন্তিত হন। জান্নাতের আম্মু চিন্তিত স্বরে বলেন, কি হয়েছে জান্নাত? তোকে এমন দেখাচ্ছ কেন? ঠিক আছিস তুই? কিছু কি হয়েছে? জান্নাত মায়ের হাত ধরে বেডে বসিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। জান্নাত হাত দিয়ে ওর আম্মুকে ইশারা করে বলে মাথায় বিলি কেটে দিতে। জান্নাতের আম্মু তাই করেন। এর এমন প্রশ্নে জান্নাতের আম্মু কিছুটা চমকায়। তিনি বলেন, নিজের ভালোর জন্য কোনো খারাপ কাজ করা ঠিক না মা। তাহলে এটা স্বার্থপরতার পরিচয় বহন করে। যদি পারো তাহলে ব্যাপারটা সংশোধন করার চেষ্টা করো, কিন্তু খারাপ কাজ করা ঠিক না। কারণ তুমি যে খারাপ কাজটা করবে সেটা হয়তো তোমাকে কোনো না কোনো সময় অনুশোচনা জাগাবে, তোমার খারাপ লাগা কাজ করবে। জান্নাত এতক্ষণ মন দিয়ে মায়ের কথাগুলো শুনছিল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওর। আসলে ওর প্রচণ্ড অনুশোচনা কাজ করছে। ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে ও। হঠাৎই জান্নাত ডুকরে কেঁদে ওঠে। মেয়ের হঠাৎ কান্না করাতে ভরকে যান জোহরা বেগম। জোহরা বেগম অস্থির হয়ে জান্নাতকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? কাঁদছিস কেন? কি করেছিস বল আমাকে। জান্নাত ওর আম্মুকে সব খুলে বলে। সব কিছু শোনার পর জোহরা বেগম জান্নাতের গালে জোরে একটা থাপ্পড় মারে। থাপ্পড়ের শব্দ শুনে পাশের রুম থেকে জান্নাতের বাবা দৌড়ে আসে। তিনি এসে জান্নাতকে আগলে নিয়ে জোহরা বেগম রক্তচক্ষু নিক্ষেপ করে বলে, কেন মেরেছি ওকেই জিজ্ঞেস করো। ছি, আমার তো লজ্জা করছে, আমি তোর মতো একটা মেয়েকে পেটে ধরেছি। এতটা নিজ তুই কিভাবে হলি জান্নাত? জান্নাত মায়ের রাগী কণ্ঠস্বর শুনে জোরে কান্না করে দেয়। মায়েরা আর আদ্র নিচে নামা মাত্রই কোথা থেকে যেন তুনা দৌড়ে এসে আদ্রকে জড়িয়ে ধরে। কই ছিলে আদ্র? আই মিস ইউ সো মাচ। মায়েরা আদ্র দুজনেই অবাক তুনাকে এই সময় এখানে দেখে। তার থেকেও বেশি অবাক তুনার ড্রেস আপ দেখে। তুনার পরনে একটা 3/4 প্যান্ট আর খুব ছোট একটা স্লিভলেস শার্ট। আর তার থেকেও বড় কথা, শার্টের প্রথম 2টা বোতাম খোলা। আদ্র বিরক্ত হয়ে তুন্না থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আদ্র তুন্নাকে একটা ধমক দিয়ে বলে, এসব কি তুন্না? পাবলিক প্লেসে এভাবে জড়িয়ে ধরছিস কেন মাথায়? আদ্র সম্পূর্ণ কথা শেষ করার আগেই তুন্নার ড্রেস আপ দেখে লজ্জায় মাথা নামিয়ে নেয়। আদ্রর রাগও লাগছে বেশ, কিন্তু হসপিটালে সিনক্রিয়েট করা ঠিক হবে না ভেবে চুপ করে আছে। তুন্না ঢং করে বলে, কি হলো জান, কথা বলছো না কেন? আর তুমি মাথা নিচু করে আছো কেন? আদ্রর ইচ্ছে করছে তুনাকে একটা থাপ্পড় মারতে, কিন্তু ও এটা করতে পারছে না, কারণ এটা পাবলিক প্লেস। এখানে তুনাকে জোরে একটা ধমক দিল মানুষ জড়ো হয়ে ভিডিও করা শুরু করবে। আদ্র মায়ের দিকে তাকিয়ে বলে, ওকে বলে দিস ড্রেস চেঞ্জ করতে। কথাটা বলেই সেখান থেকে হনহনিয়ে চলে যায় আদ্র। মায়েরা আদ্রের যাওয়ার দিকে তাকিয়ে বড় করে একটা নিঃশ্বাস ফেলে। আদ্রকে আর কিছুক্ষণ তুন্নার পাশে দেখলেও দম বন্ধ হয়ে মৃত্যুবরণ করত নিশ্চিত। তুন্না মায়েরাকে বলে, আর তো আমাকে দেখলোই না, কত কষ্ট করে পার্লার থেকে সেজে এসেছিলাম। ধ্যাত। মায়েরা হাসলো, মনে মনে হাসলো ও, কারণ তুন্নার সামনে হাসলে নিশ্চিত মেয়েটা ওর 12টা বাজাবে। তুন্না মায়ের দিকে ভুরুকুচকে তাকায় ও বলে, তোর শরীরে আজের শার্ট কেন? তুন্নার প্রশ্ন শুনে মায়েরা থতমত খেয়ে যায়। মায়েরা চোখ বন্ধ করে নিজেকে সামলে বলে, আসলে বাহিরে বৃষ্টি হচ্ছিল, তখন আমি পুরো ভিজে গেছিলাম তাই। এই সামান্য কারণে আদ্র তোকে নিজের পরনের শার্ট দিয়ে দিল?
কই আমি যখন বিড়িতে ছিলাম তখন তো আমাকে কখনো নিজের শার্ট দিল না। এটা তোদের ব্যাপার, আমি কিভাবে বলবো? তুনা হঠাৎই কেন যেন রেগে যায়। ও রেগে বলে, আমার উঠবে হাজবেন্ডের শার্ট তোর শরীরে থাকার কোনো অধিকার নেই বলে টানতে আদ্র শার্টটা মায়ের থেকে নিতে যাবে, তখনই আদ্র এসে তন্নার হাত ধরে। আদ্র তন্নার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, ডোন্ট ডু দিস। আদ্র চোখ গরম দেখে তন্না ভয়ে চোখ নামিয়ে নেয়, কারণ আপাতত আদ্রকে বেশ ভয়ঙ্কর লাগছে। আদ্র যখন মায়ের থেকে নিজের ফোন নিতে এসেছিল তখন মায়েরা আর তন্নার কথোপকথন শুনে ফেলে। আর যখন তন্নার শার্টটা নিতে যাচ্ছিল তখন কেন জানি আদ্রের রাগ চরম পর্যায়ে চলে যায়। আদ্র মায়ের হাত ধরে বাইরে নিয়ে যায় আর যাওয়ার আগে তুনাকে একটা থাপ্পড় মেরে যায়। তুনা গালে হাত দিয়ে আদ্র আর মায়েরা যাও দেখছে। তুনা এখনো শকে আছে, ও বুঝতে পারছে না আদ্রকে থাপ্পড় কেন মারলো। মায়েরার জন্য আদ্র আমাকে থাপ্পড় মারলো, আমি আর যাই হোক মায়েরাকে বাঁচতে দিতে পারবো না। আদ্র গাড়িতে বসে জোরে জোরে শ্বাস নিচ্ছে। বেশ রাগ লাগছে ওর তুনার উপর, ইচ্ছে করছে তুনাকে মেরে ফেলতে। মায়ের আদ্র দিকে তাকিয়ে দেখে আদ্রর চোখগুলো বেশ লাল হয়ে আছে, যেন এখনই রক্ত পড়া শুরু করবে। মায়েরা চিন্তিত হয়ে আদ্রকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? না। কেন? আদ্র মায়ের কাছে একটু এগিয়ে এসে বলে, তোর জন্য। আমার জন্য মানে? তুন্না যখন তোর থেকে শার্ট নিচ্ছিল তখন কোনো প্রতিবাদ করলি না কেন? সেই অধিকার আমার নাই, তুর্নার অধিকার ছিল তাই ও নিয়েছে। অধিকার? এর কথাই কিছুটা অবাক হয় আদ্র। ও ভুরু কুচকে বলে, মানে? বাসার কারো থেকে জেনে নেবেন। কথাটা বলার পরই গাড়ি থেকে নেমে একটা রিক্সা ঠিক করে চলে যায় মায়েরা। মায়ের চোখে পানি স্পষ্ট, যা আদ্রের চোখ এড়ায়নি। আদ্র বেশ অবাক, কি এমন অধিকারে কথা বললো মায়েরা, তা ভাবতে ভাবতে শেষ আদ্র। মায়েরা রিক্সায় বসে একাধারে কেঁদে যাচ্ছে। কেন কাঁদছে তার কারণ জানা নেই ওর, কিন্তু আপাতত ওর কান্না করলেই মন শান্তি হবে না, এটা শিওর। হঠাৎ মায়ের ফোনে কল আসে। মায়ের ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে মায়ের আম্মু মায়েরাকে বলে, মায়েরা কই তুই? আম্মু আমি বাসায় চলে এসেছি। ও আচ্ছা, আমরাও একটু পর আসছি আয়ানকে নিয়ে। মায়েরা জলদি করে ফোন কেটে দেয়। আদ্র পুলিশ স্টেশনে পৌঁছে চুপচাপ মনমরা হয়ে বসে আছে। তখনই রোহিত এসে আদ্রকে বলে, ভালোবাসিস যখন ফ্যামিলিকে জানাচ্ছিস না কেন? আদ্র ভুরু কুচকাই রোহিতের কথায়। ও বলে, মানেটা সিম্পল, তুই তোর ভালোবাসার কথা মায়েরাকে বল, দেখ ও অ্যাকসেপ্ট করে কিনা। আর না করলে তুই আর ওকে ছাড়বি না, সোজা জোর করে বিয়ে করে ফেললেই তো হয়। রোহিতের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে ও। তারপর হঠাৎ চেয়ার থেকে উঠে রোহিতকে জড়িয়ে ধরে বলে, এই প্রথম কোনো কাজের কথা বললি? আমি সবসময় কাজের কথাই বলি। আচ্ছা শোন, প্রপোজ করার জন্য যা যা লাগে সব ঠিক করে ফেল। আজকে ওকে প্রপোজ করব, দেন রাজি হলে তো ভালো, না হলে জোর করে বিয়ে করতে হবে। আচ্ছা। বাংলো বাড়িতে এসে গাড়ি থামাতেই মায়ের বুকের ধুকপানিটা যেন বেড়ে 4 গুণ হয়ে যায়। মায়ের ড্রেস ধরে আস্তে আস্তে সামনে আগায়। দরজার কাছে আসতেই গোলাপি পাপড়ির বর্ষণ হয় মায়ের উপর। অনেকটা অবাকার পোস্ট নিয়ে সামনে আগায় মায়েরা। কিছুটা সামনে যেতেই একটা লোক এসে মায়েরাকে বলে, ম্যাম স্যার সেকেন্ড ফ্লোরে আছে। মায়েরা লোকটির কথা মতো সেকেন্ড ফ্লোরে যায়। সেকেন্ড ফ্লোরে যাওয়া মাত্রই মায়েরা চক্ষু চড়ক গাছ। সেকেন্ড ফ্লোরের চারিদিকে লাভশেপ বেলুন আর গোলাপের পাপড়ির ছড়াছড়ি। অনেক সুন্দর করে সাজানো হয়েছে সেকেন্ড ফ্লোরটাকে। মায়েরা জামা ছেড়ে দিয়ে সামনে এগোয়। সামনে আগানো মাত্রই পিছন থেকে আদ্র এসে মায়েরকে জড়িয়ে ধরে মায়েরার কাঁধে নিজের থুতনি রেখে বলে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জান। আদ্রর হিসির কথাগুলো শুনে কেঁপে ওঠে মায়েরা। আদ্র মায়েরাকে ছেড়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে বলে, ছোট থেকেই তোর বাচ্চামোগুলোর প্রতি একটা অন্যরকম আকর্ষণ ছিল আমার। ছোট সময় যখন পুতুলের জন্য কান্না করতি তখন ইচ্ছে করতো দুনিয়ার সব পুতুল তোর সামনে হাজির করতে। আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারলাম তোকে আমি ভালোবাসি, অতিরিক্ত চাই। দিবি আমাকে একটা সুযোগ? বিশ্বাস কর, কখনো তোকে নিরাশ করব না। মা যেমন তার সন্তানকে আগলে রাখে যে কোনো পরিস্থিতি থেকে, তেমনি তোকে আগলে রাখবো। একটু ভালোবাসবি আমাকে? কথাগুলো বলে অসহায় চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। আদ্রর উত্তরের আশায় মায়েরা স্তব্ধ হয়ে আছে। মায়েরা চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে আদ্রকে বলে, আমি আপনাকে। আদ্র মায়ের দিকে অসহায় চাহনি দিয়ে তাকিয়ে আছে ওর উত্তরের আশায়। আদ্রের চাহনি দেখে কষ্ট পেল মায়ের কিছু করার নেই।
মায়েরা একটা লম্বা শ্বাস নিয়ে আদ্রকে বলে, আমি আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে কোনোদিন ভালোবাসা সম্ভব। আমি অন্য কাউকে ভালোবাসি, তার সাথে আমার 2 বছরের রিলেশন। এমনকি ছেলেটা আপনার থেকেও অনেক বেশি হ্যান্ডসাম। একদমই কথাগুলো বলে মায়েরা মাথা নিচু করে দেখে আদ্রর লাল টকটকে চোখ থেকে পানি পড়ছে। আদ্র কাঁদছে, রাগে কাঁদছে নাকি অন্য কিছু তা জানা নেই মায়েরার ভয় হচ্ছে খুব। মায়েরা আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে। তখনই আদ্র উঠে এসে মায়েরার হাত অনেক শক্ত করে ধরে, এতটাই শক্ত করে ধরেছে হাত এখনো ভাঙেনি, এটাই অনেক। আদ্র কর্কশ কণ্ঠে বলে, আমি জীবিত থাকতে অন্য ছেলের সাথে রিলেশন করিস? সাহস তো কম না তোর? ইচ্ছে করছে তোকে এখনই জ্যান্ত পুঁতে ফেলি। তো করুন, মানা করেছে কে? তোকে মেরে ফেললে আমার প্রতিশোধ কিভাবে পূরণ হবে? মায়েরা অনেকটা অবাক হয় আদ্রের কথায়। মায়েরা নিজের কণ্ঠে অবাক সুর টেনে বলে, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? বাহ, আমাকে কষ্ট দিলি, তার শাস্তি তোকে না দেই কিভাবে? আমি অন্য ছেলের সাথে রিলেশন করি, এতে আপনাকে কষ্ট দেওয়ার কি হলো? আদ্রের কপালের রগ ফুটে ওঠে মায়ের কথা শুনে। আরো বেশি হিংস্র হয় আদ্র। ও বলে, রিলেশন করিস 2 বছর, কিন্তু আমি তোকে ভালোবাসি আরও অনেক বছর ধরে, এবং সেটা তুই জানিস, এবং জেনে শুনে তুই অন্য একটা ছেলের সাথে রিলেশনে গেছিস। তাহলে এটাকে ধোঁকা বলে না তো কি বলে? আমি আমার মতো চলবো, তাতে আপনার কি? কারণ তুই আমার, শুধু আমার। গট ইট? আদ্র মায়ের হাত ধরে টেনে নিচে নিয়ে যেতে থাকে। মায়েরা পিছন থেকে আদ্রকে বলে, কই নিয়ে যাচ্ছেন আমাকে? বিয়ে করতে। মায়ের স্তব্ধ হয়ে যায় আদ্রর কথা শুনে। ওর ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আদ্র মায়েরকে ফার্স্ট ফ্লোরে এনে সোফায় ছুঁড়ে মারে, কিন্তু মায়ের কোনো রিয়াক্ট নেই। আদ্র নিজের ফোন বের করে কাকে যেন ফোন লাগিয়ে বলে, চলে আয়। ও মানেনি। বধূ বেশে বসে আছে মায়েরা, পাশে আদ্র বসা। আর ওর সাথে অনেকে এসেছে আদ্র আর মায়েরার বিয়ের জন্য, এমনকি আদ্রিতাও বাদ নেই। আদ্রের কবুল বলা শেষে মায়েরাকে কবুল বলতে বলা হলে ও চুপ হয়ে থাকে। মায়ের এমন চুপ থাকাটা আদ্রের সহ্য হয় না। ও রেগে মায়েরাকে একটা থাপ্পড় দিয়ে বলে, কবুল বলবি নাকি আরেকটা দিব? আদ্র থাপ্পড় খেয়ে মায়েরা কান্না করে দেয়। ও অসহায় চোখে আদ্রিতার দিকে তাকায়। আদ্রিতা বলে, কবুল বলে দে বোন, না হলে আরো থাপ্পড় খেতে হবে। মায়েরার প্রচুর রাগ লাগছে আদ্রিতার উপর। ওর মনে হচ্ছে কই আদ্রিতা ওকে একটু হেল্প করবে, তা না সে নিজের ভাইয়ের অনৈতিক কাজে সাপোর্ট করছে। মায়ের ভাবনার মাঝে আরো একটা থাপ্পড় পড়ে ওর গালে। মায়েরা আরো জোরে কান্না করে দেয়। এসব মেলোড্রামা অফ করে জলদি কবুল বল, না হলে এখানে তোকে মেরে কবর দিয়ে যাব। বলবো না কবুল, মেরে ফেলুন আমাকে। আদ্রর রাগ দ্বিগুণ বেড়ে যায়। আদ্রর ধমক স্বরূপ কথা শুনে কাজী বেশ ভয় পেয়ে যায়। কাজীকে ভয় পেতে দেখে রোহিত বলে, আরে চাচা, স্কুলের টিচারদের মতো জ্ঞান না দিয়ে সিন উপভোগ করুন না, শুধু শুধু ওদের ঝগড়ার ভেতর না গলাচ্ছেন কেন? বলে রোহিত আদ্রকে বলে। ক্যারি অন। আদ্র এবার নিজের পকেট থেকে গান বের করে নিজের মাথায় ঠেকিয়ে বলে, বল, বিয়ে করবি নাকি গুলি করব? মায়েরা অনেক ভয় পেয়ে যায় আদ্রর এমন আচরণে। মায়েরা ভীত স্বরে বলে, ওটা সরান প্লিজ, আমি কবুল বলছি। আগে বল। আদ্রের কথা শুনে জলদি করে 3 বার করে কবুল বলে ফেলে। সাথে উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। বিয়ের আরও কিছু কাজ সমাপ্তি করে পুরোপুরিভাবে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হয় আদ্র আর মায়েরার। আদ্র মায়ের কানে কাছে বলে, এবার আমার প্রতিশোধ নেওয়া শুরু করব। এত কষ্ট দিব যে তুই তোর মৃত্যু কামনা করবি, যে তোকে ভালোবাসবো আমি। বিয়ে করেছি বলে ভাববি না যে তোকে ভালোবাসবো আমি। এতটা টর্চার করব যে রিলেশন করার শাস্তি তুই হাড়ে হাড়ে পাবি। আদ্রর কথাগুলো শুনে কেঁপে ওঠে মায়েরা। ও বুঝতে পারছে ওর জন্য বেশ বড় কোনো কিছু অপেক্ষা করছে। 7 বছর পর আদ্র আর মায়েরা তাদের সন্তান রুহিকে নিয়ে খেলা করছে।